একদম সাউন্ড ক্লিয়ার তো? সাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই? না স্যার, সমস্যা নেই। ওকে। যাই হোক, জিকে জিএস যেটা জিকে জেনারেল নলেজ, গ্রুপ সি গ্রুপ ডির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওই পার্টটা আজ থেকে ক্লাস শুরু হলো, লাইভ ক্লাস। টাইম টেবিল তোমাদেরকে মোটামুটি একটা দেওয়া হয়েছে, টেন্টেটিভ বলতে পারো। একটু হালকা হয়তো এদিক ওদিক চেঞ্জ হবে। অঙ্কের বেশ কিছু পার্ট আমি পড়াবো, নিশান্ত পড়াবে, আমিও পড়াবো। তা আমার বিধান স্যারের সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি। যদি বলো যে কোন সাবজেক্টে, তাহলে বলবো যে ফিজিক্সটা নিয়েই পড়াশোনা করেছিল। আর রামকৃষ্ণ, না এটা কি রোহরা, রামকৃষ্ণ মিশন। রোহরা রামকৃষ্ণ থেকে পড়াশোনা করতো, রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে, স্কটিশ চার্চ থেকে গ্র্যাজুয়েশন করেছে। তারপরে নিজে যদি বলো যে কি করেছিল, তা প্রশ্ন হচ্ছে যে ইউপিএসসি অনেকবার ট্রাই করেছে। 4বার, তাই তো? 5বার। 5বার ইউপিএসসি দিয়েছে, কিন্তু ইউপিএসসিতে হয়তো সাকসেস পায়নি। বাট সিজিএল, সিএইচএসএল, এই সমস্ত এক্সামগুলোতে তুমি যেটাতে চান্স পেয়েছিলে, সেই এক্সামটা কি ছিল? একটা সিজিএল ছিল। সিজিএল কি পোস্ট সিজিএল ছিল? 2013-তে পরীক্ষাটা হয়, সেটাতেও ক্র্যাক করি, বাট সেটা কি হয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছিল। তারপর 2015-তে আবার পরীক্ষা হয়, সেটাতেও পাস করি। ওটাতে আমার জেএসও পোস্টিং থাকে, আমার স্ট্যাটিস্টিক্স তখন সাবজেক্ট ছিল বলে, গ্র্যাজুয়েশনে পাশে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট ছিল বলে জেএসওতে আমি জয়েন করতে যাই। কিন্তু সেখানে গিয়ে সেলিম স্যার আর আমি দুজনে মিলে হ্যাঁ, এবার গিয়েছিলাম ওটা মালদাতে। ওটা একটা পূর্ব অভিজ্ঞতা আছে। আসলে বিধান স্যার হচ্ছে প্রথম থেকেই স্কুল টিচার। এবার স্কুল টিচারের জবটা হচ্ছে খুব লোভনীয় জব, তোমরা এখন ফিল করছো নিশ্চয়ই, যে স্কুল টিচার মানে বিশাল ব্যাপার। বাড়ি হচ্ছে আরামবাগ, আর এখানে কলকাতাতে দীর্ঘদিন ধরে থাকে, অর্থাৎ কলকাতার পরিবেশ থেকে মালদাতে হয়েছিল পোস্টিং। তো মালদাতে পোস্টিং হয়েছে 2013 কি 14 সালে খুব সম্ভবত। তা পোস্টিং 15 সালে। হয়েছে ওখানে, যখন আমি আমার সঙ্গেই গেছিল, আমি গেছিলাম, নিয়ে গেছিলাম যে পোস্টিং করার জন্য, অফিস টফিস দেখার পর তারপরে কি হলো যে চিন্তা ভাবনা করলো যে আমি এত বড় লোভনীয় চাকরি ছেড়ে মালদাতে কেন থাকবো। তা আমি কলকাতায় থাকবো, দুটো টিউশন পড়িয়ে তো ওই টাকাটা আমি ইনকাম করে নেবো, যেহেতু কেন্দ্র সরকারের স্যালারিটা অনেক বেশি ছিল। তো এখন খুব স্যাটিসফাইড একটা জায়গায় আছে। তো তোমাদের জিকে আর জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে বলছি, আর তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার, এই টপিক্সটা হচ্ছে সব থেকে বড় টপিক্স, মেজর টপিক্স। এই টপিক্সটা বিভিন্ন টিচার বিভিন্নভাবে পড়াবে, কিন্তু আমি পার্সোনালি বিধান স্যারকে প্রথম থেকে চিনি। অনেকবার বলার পর লাস্টে এগ্রি করেছে, ঠিক আছে পড়ানো যেতে পারে, কারণ এই নলেজটা আছে, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু তোমাদের দিয়ে দেবে। আর লাইভ ক্লাস খুব প্রাণবন্ত হবে, তোমাদের যা যা কোয়ারি থাকবে তোমরা সঙ্গে সঙ্গে বলবে, উত্তর পেয়ে যাবে। সে যেমন লেভেলের উত্তর তোমরা চাইছো সেইভাবে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তো সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। ক্লাস করো, ক্লাসটা ভালো লাগা উচিত। একটা সমস্যা হতে পারে, সেটা আমি একটু সারেন্ডার করছি, যে বিধান স্যার এই যে এটা স্মার্ট বোর্ডটা, সেটা নিয়ে হয়তো একটু সমস্যা হলেও হতে পারে, তবে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তো এটা প্রথম প্রথম তোমরা অ্যাডজাস্ট করে নিও, বাকি কন্টেন্ট নিয়ে তোমাদের ভাবতে হবে না। ওকে, চলো ক্লাস করো। আর আমি তোমাদের ম্যাথমেটিক্সে তোমাদের মাঝে মাঝে আমি জয়েন করব, মাঝে মাঝে তোমাদের ম্যাথমেটিক্স নিয়ে আমার কিছু কিছু জিনিস বলার আছে ইম্পর্টেন্ট, যেগুলো আমার আমার বলতে ভালো লাগে, বাস্তব সংখ্যা, মানে ছোট ছোট যে জায়গাগুলো আছে, শর্ট ট্রিকগুলো শেখাবো, শর্ট ট্রিকগুলো শেখানোর দরকার আছে। চলো তাহলে ক্লাসটা এনজয় করো। আমার মনে হয় কোনো সমস্যা হবে না, যা সমস্যা হবে তোমরা পার্সোনালি স্যারকেও বলবে, আমাদেরকেও বলবে, অসুবিধা নেই। টাইম টেবিল মেনটেন করে ক্লাস শুরু হবে, আজকে একটু খালি ডিলে হয়েছে। ওকে, চলো শুরু করো। যাক, তোমাদেরকে স্যার বলেইছে সমস্ত কিছু। সমস্যাটা হচ্ছে এটাই যে আজকে এই সমস্ত কিছু রেডি করতে গিয়ে একটু দেরি হয়েছে, সেই জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। ক্ষমা চেয়ে নিচ্ছি মানে অ্যাডজাস্ট করতে বলছি আর কি, ঠিক আছে? আর ভালো আছো কি আর না আছো এটা জিজ্ঞেস করছি না, ভালো নিশ্চয়ই আছো। আর যদি ভালো নাও থাকো তাহলে কিছু করার নেই, কারণ পরীক্ষা হচ্ছে শিরে সংক্রান্তি। পরীক্ষার সময়টা এগিয়ে এসেছে, তো আমাদেরকে ভালো থাকি বা না থাকি, আমাদেরকে আমাদেরকে কাজে মনোনিবেশ করতে হবে। তো এই কাজে মনোনিবেশ করার জন্য আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের টোটাল যে বিষয়গুলো আছে সেগুলোকে একটু প্রিসাইজ ওয়েতে যদি না নিয়ে আসি তাহলে আমরা সিলেবাসটা শেষ করতে পারবো না। প্রথম কারণ হচ্ছে, দেখো এই সাবজেক্টের না, এই জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এই সাবজেক্টের না, এতে কোনো ট্র্যাডিশনাল পড়া হয় না, তাই না? কোনো ট্র্যাডিশনাল ওয়ে নেই, যেমন আমি ফিজিক্স অনার্স করতে পারি, ম্যাথমেটিক্স অনার্স করতে পারি, জুলজি বোটানিতে অনার্স করতে পারি।
কিন্তু এর কোনো ট্র্যাডিশনাল ব্যাপার কিছু নেই, পুরোটাই হচ্ছে তোমার সাধারণ যেসব বুদ্ধি যেই জায়গায় তুমি অ্যাপ্লাই করবে, আর কিছু এমনি নলেজ থাকার দরকার বলে লোকজন মনে করে। যদিও সেটা খুব একটা মনে করলেই যে হয়ে যাবে এরকম না, লোকে মনে করতে পারে তোমার এই বিষয়ে নলেজ থাকবে, কিন্তু দেখা যায় যে কারোরই সেই নলেজ নেই। আমাদেরকে পড়েই বিভিন্ন জিকে বই থেকে পড়ে বা জেনারেল অ্যাওয়ারনেস বই থেকে পড়ে বা নিউজ পেপার থেকে আমাদেরকে সেই জ্ঞানটা অর্জন করতে হয়, সাধারণভাবে এই জ্ঞানটা আসে না। তো যাই হোক, আমরা এখন পড়তে শুরু করব যে প্রিসাইজ ওয়েতে। সেখানে আমি বলেছিলাম যে টপিকগুলো, সেই টপিকগুলোর মধ্যে আমি বলেছিলাম প্রশাসনিক গঠন একটা ইম্পর্টেন্ট টপিক। সেই প্রশাসনিক গঠনের মধ্যে সবার আগে যদি ভারতের প্রশাসনকে আমি দেখি, ভারতবর্ষ একটা বিশাল দেশ, 7ম বৃহত্তম দেশ ভারতবর্ষে, আর জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ একদম প্রথম। তো এই বিশাল দেশ চালাতে গেলে একটা বিশাল প্রশাসন লাগে। এই বিশাল প্রশাসনের কিছু কিছু অংশ আমাদেরকে জানতে হবে, কারণ আমরাও তো যত যাই করি আমরা সে আইন প্রশাসনের ফাঁদেই আমরা থাকবো, আমাদের যা কিছুই হয়ে যাক না কেন। আমি ডাক্তার হলেও আমাকে আইন প্রশাসন জানতে হবে, আমি ইঞ্জিনিয়ার হলেও জানতে হবে, টিচার তো এখন তো বুঝতেই পারছো টিচার এদের কি সবাই জেনে গেছে, যারা টিচার ছিল বা যারা ভবিষ্যতে হবে তারাও সব জেনে গেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইচ অ্যান্ড এভরিথিং। যাকে আমাদেরকে শুরু যেই জায়গা থেকে করতে হবে সেটা হচ্ছে ভারতের প্রশাসনকে বুঝতে গেলে প্রথমে ভারতের সংবিধানকে বুঝতে হয়, কারণ ভারতের সংবিধানের উপরই নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে ভারতের টোটাল প্রশাসনটা। ঠিক, তো এই সংবিধানকে, ভারতের সংবিধানের মূল গঠন, প্রশাসনিক গঠনের মূল গঠন যদি আমি বলি, সেটা হচ্ছে মূল ভিত্তি ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান হচ্ছে মূল ভিত্তি। যে ভারতীয় সংবিধান অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল, এটা আমরা দেখতে পাবো যে 1949 সালে 26শে নভেম্বর সংবিধানটা গৃহীত হয়েছিল, কিন্তু আসলে এটা 1935 সালেই তৈরি হয়ে গেছিল, যেটাকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন নামে চিনি। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষের যে আহ, আহ, সংবিধান, সেটা রচনা হয়েছিল কোন তথ্যের উপর বা কোন আইনের উপর ভিত্তি করে। মেনলি যেটা ভিত্তি হয়েছিল সেটা ছিল 1935 সালে জওহরলাল নেহেরুর অধীনে, জওহরলাল নেহেরুর নেতৃত্বাধীন যে কমিটি ছিল, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন, এটাই কিন্তু ভারতের এখন যে সংবিধান দেখি তার কাঠামো বলতে পারো, তার স্কেলিটন এটাই। তো যাই হোক, যখন আমাদের এই সংবিধান কার্যকর হবে, ভারত স্বাধীন হবে, দেখো স্বাধীন হওয়া এই প্রক্রিয়াটা না খুব একটা সহজ প্রক্রিয়া না, তাই না? স্বাধীন হলে অনেক কিছু জিনিসের চেঞ্জ হয়, যেমন ধরো রেল থেকে শুরু করে বিমান, যতগুলো বিমান তখন চলে, তখন সিস্টেম ছিল যতগুলো বিমান চলছে, কিছু বিমান পাকিস্তান পেয়ে গেল, কিছু বিমান ইন্ডিয়া পেল, কিছু রেল এরপর থেকে ওরা কালেক্ট করবে, কিছু রেল ইন্ডিয়া কালেক্ট করবে, এরকম অনেক ধরনের বিভাগ থাকে, যেগুলো একটা একটা প্রশাসনিক কাজ, একটা একটা দপ্তর দীর্ঘদিন সময় ধরে একটা স্বাধীনতার সংগ্রাম, মানে স্বাধীনতার যে প্রসেসটা, স্বাধীনতা হস্তান্তর, সেই প্রসেসটা চলতে থাকে। সেই প্রসেসটা যতক্ষণ চলছিল তখন এই সংবিধান তৈরি হচ্ছিল। সেই সংবিধান তৈরির জন্য মেন যে কমিটি হয়েছিল, সেখানে স্থায়ী চেয়ারম্যান হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পরবর্তীকালে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আমরা যাকে চিনি, এই রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি স্থায়ী চেয়ারম্যান হয়েছিলেন। বি আর আম্বেদকর, যার নামটা আমরা সংবিধানের সঙ্গে পরিচিত খুবই, সংবিধান মানে বি আর আম্বেদকর, সংবিধান মানে বি আর আম্বেদকর, বি আর আম্বেদকর অ্যাকচুয়ালি ছিলেন ড্রাফটিং কমিটিতে। ড্রাফটিং কমিটি মানে, ড্রাফটিং মানে এটা তো লিখতে হবে। ভারতীয় সংবিধানের যদি আমরা যখন ড্রব্যাক হিসাব করি তখন দেখি যে কি কি এখানে প্রবলেম আছে, ফল্ট আছে, সেখানে এটা একটা ফল্ট যে ভারতীয় সংবিধান রচয়িতাদের মধ্যে বেশিরভাগই ছিলেন হচ্ছে আইনজীবী। ফলে কি হয়েছে, আইনের পরিভাষা এত বেশি চলে এসেছে ভারতীয় সংবিধানের মধ্যে, সেই জন্য সংবিধানটা সাধারণ মানুষের কাছে খুব একটা বোধগম্য হয়ে ওঠেনি, বেশ কষ্টকর বোঝা। এবং এখনো তুমি যখন পড়তে যাবে, আরো উঁচু লেভেলের যখন পরীক্ষা দিতে যাবে, তখন তুমি সংবিধান আরো ডিটেলসে পড়তে হবে। আর ডিটেলসে যখন পড়বে তখন দেখবে খুব ভালো করে যে এই ভারতীয় সংবিধানের প্রবলেম হচ্ছে এটাই, এত কঠিন কঠিন কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব। আর এই ল্যাঙ্গুয়েজটাকে ব্যাখ্যা করার জন্য কিছু আইনজীবী তৈরি হয়ে গেছে, যারা শুধুমাত্র টাকা পয়সা খিচে নেওয়ার তালে রয়েছে। যাকগে, এই সংবিধানটা যখন তৈরি হচ্ছিল এতে মোট 11টা অধিবেশন লেগেছিল। এটা পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট তথ্য। 11টা অধিবেশন হয়েছিল টোটাল, আর সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন, মানে প্রায় 3 বছরের মতন সময় এটা লেগেছিল, মানে টোটালটা তৈরি করতে। এবার তৈরি করার পরে কি হয়, একটা একটা প্রস্তাব পেশ হয়, সেই প্রস্তাব কেউ একটু রেকটিফিকেশন করে দেয়, কিছু অ্যাডিশন অল্টারেশন হয়। এই জন্য 11টা সেশন লেগেছিল, 11টা অধিবেশন লেগেছিল। 11টা অধিবেশনের পরে এটা 1949 সালের 26শে নভেম্বর
আমাদের যে পার্লামেন্ট, তখন সদ্য গঠিত পার্লামেন্ট, মানে টেম্পোরারি একটা পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টে গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি এটা কার্যকর করা হয়, যেটা প্রথম আমরা জানি যে প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা জানি। তো এখান থেকে ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা, এই যে তথ্যগুলো আছে ছোট্ট করে আমি লিখেছি তথ্যগুলো, এই তথ্যগুলো থেকে ইম্পর্টেন্ট এরকম প্রশ্ন আসতে পারে যে ভারতীয় সংবিধান যে তৈরি হয়েছিল সেই সংবিধানের স্থায়ী চেয়ারম্যান কে হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখান থেকে প্রশ্ন হতে পারে যে ভারতীয় সংবিধানের মূল কাঠামো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই ভারতীয় সংবিধান অ্যাকচুয়ালি বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। সবচেয়ে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান। অ্যাকচুয়ালি দেশটাও তো অনেক বড়, শুধু দেশটা অনেক বড় না, এর মধ্যে জনসংখ্যাও অনেক বড়। আমি বলছি না, আমাদের পরবর্তীকালে দেখবো এর পরে যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতে যদি আমি দেখবো যে ভারতবর্ষ যেখান থেকে শুরু করেছিল সংবিধান, তারপরে ধীরে 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 সংবিধানটার আকার আরও বাড়তে শুরু করেছে। তার কারণটা কি বলতো? তার কারণটা হচ্ছে সমস্যা এখানে প্রচুর, ভারতবর্ষের সমস্যা প্রচুর। একটা আইন করতে গেলে তার অনেক লুপহোলস বেরোয়, তার অনেক সমস্যা বেরোয়, আর আছে তো মানুষজন খোঁজার, আইনের ফাঁক খোঁজা। তো আইনের যত ফাঁক খুঁজবে, মানুষ যত জটিল হবে, আইন তত বড় হবে। এই হচ্ছে সমস্যা। আর আমাদের চাপ বাড়বে পরীক্ষাতে, মানুষও বাড়ছে আর আইনও বাড়ছে, আর আমাদের পরীক্ষাতে একটা করে চাপ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, এই সংবিধান, আমাদের সংবিধানটা যে তৈরি হয়েছে, এই সংবিধানটা একবারে ডাইরেক্টলি তৈরি হয়নি। এখানে বিভিন্ন জায়গার যে ঋণ, সেই বিভিন্ন বিভিন্ন দেশের যে ঋণ মানে কি বলবো, প্রভাব যেটা আমরা লক্ষ্য করি, সেটা প্রথম সবচেয়ে বেশি প্রভাবটা আমরা লক্ষ্য করি ইউএসএর প্রভাবটা খুব বেশি লক্ষ্য করি আমি। তার কারণ ইউএসএ অ্যাকচুয়ালি যখন সংবিধান তৈরি হচ্ছে না, তখন ইউএসএ ক্ষমতায় চলে এসেছে। মানে সারা পৃথিবীতে যে শক্তিধর দেশগুলো ছিল, তার মধ্যে তো ব্রিটেন ছিল, ইউকে ছিল। কিন্তু মুশকিল হচ্ছে যখন আমাদের স্বাধীনতা আসছে 1947 সাল নাগাদ, তখন কিন্তু আসল ক্ষমতা চলে গেছে ইউকে থেকে ব্রিটেনের ইউএসএর কাছে, মানে আমেরিকার কাছে বেসিক্যালি। তো আমেরিকা, যাই হোক, ক্ষমতা তারা নিলেও কিছু কিছু ভালো কাজও তারা করেছে, যেমন মৌলিক অধিকার আর প্রস্তাবনা। কেন আমি এটা বলছি, শোনা যাচ্ছে? ওকে, শোনা যাচ্ছে না এখন? ওকে, তো আমেরিকা থেকে বা ইউএসএ থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার এবং প্রস্তাবনা। কেন ইম্পর্টেন্ট বলি, প্রথমে প্রস্তাবনাটা তুমি যদি খেয়াল করে দেখো, এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, এটা বাচ্চাদেরকে পড়ানো হয়। মানে ছোট থেকে বড় যে কোনো ক্লাসের তুমি বই নিয়ে নাও, প্রথম পেজ উল্টাও, দেখবে প্রস্তাবনা লেখা আছে। এই প্রস্তাবনাটা কিন্তু ওই যেমন ভূমিকা থাকে না বইয়ের, সেরকম আমাদের সংবিধানের প্রস্তাবনাটাই হচ্ছে মেন ভূমিকা। এইটুকু পড়লে ভারতবর্ষ সম্পর্কে যে কোনো মানুষের একটা আইডিয়া চলে আসবে, ভারতবর্ষ আসলে কি, কেমন। ঠিক আছে না, খুব ইম্পর্টেন্ট। আর এইটা এই প্রিসাইজ ওয়েতে যে লেখা আছে না, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক জিনিস আমরা জানতে পারি। এবং ভারতবাসী হিসাবে বা ভারতের বাইরে যে কোনো ব্যক্তি যদি ভারতবর্ষের যদি সংবিধানকে জানতে চাই, অত পাতার বইকে সংবিধানকে তো জানা সম্ভব না, প্রস্তাবনাটা দেখলেই মোটামুটি জানতে পারা যায়। এই ধারণাটা আমাদের আসে আমেরিকা থেকে। আর আসে মৌলিক অধিকার। মৌলিক অধিকারটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কেন ইম্পর্টেন্ট ব্যাপার? তার কারণ হচ্ছে, দেখো, যে কোনো সভ্য দেশে নাগরিকদের কিছু অধিকার থাকে। যে কেউ তার জীবনে দখলদারি করতে পারে না, যে কেউ তার জিনিসপত্র নিয়ে, তার নর্মাল যে অধিকার, সেটা ধর্মাচরণ হোক, সেটা তার কথা বলার অধিকার হোক, সেটা তার প্রতিবাদ করার অধিকার হোক, এইগুলো সভ্য দেশে কেড়ে নেওয়া যায় না। আমার উপর যদি অত্যাচার হয়, আমি তার প্রতিবাদ করব, এটাই আমার পাওনা, এটা আমার অধিকার। এই অধিকারগুলো আমাদেরকে দিয়েছে মৌলিক অধিকার, সংবিধান দিয়েছে। অন্য কেউ দেয়নি, কোনো রাজনৈতিক দল দেয়নি, কেউ দেয়নি, আমাকে দিয়েছে আমার সংবিধান। আর এই সংবিধানই আমাদেরকে আটকে রেখেছে। সো মৌলিক অধিকার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস। ঠিক আছে, দ্বিতীয় যেটা আমরা ইউকে থেকে পাই, সেটা হচ্ছে সংসদীয় ব্যবস্থা। সংসদীয় ব্যবস্থা মানে আমাদের সংসদের দুটো স্তর আছে, একটা রাজ্যসভা, লোকসভা, যেটার ব্যাপারে আমি পরে বলবো। এই যে সংসদীয় ব্যবস্থা এবং
সাংসদরা নির্বাচিত হয়ে আসে একটা বড় এলাকা থেকে, তারা বিভিন্ন আইন প্রণয়ন করে এবং বিভিন্ন ধরনের যেসব বিল পাস হয় সেই বিলগুলো বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিতে পারে। এই যে সংবিধানের স্ট্রাকচার মানে সংসদের যে স্ট্রাকচারটা, লোকসভা রাজ্যসভা, এই স্ট্রাকচারটা বা পার্লামেন্টারি সিস্টেম বলি আমরা, সেইটা এসেছে ইউকে থেকে নিয়েছি। আর একটা সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নও তখনকার দিনে একটা বেশ শক্তিশালী জায়গা, ঠিক আছে। সেই সোভিয়েত ইউনিয়ন থেকে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধনী মানে অ্যামেন্ডমেন্ট বিল। অনেক সময় হয় প্রয়োজনটা চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হতে থাকে মানে কীরকম বলবো, ধরো আজকে যেটা রয়েছে আমার, আজকে যেটা রয়েছে মানে আমি বলতে চাইছি আজকে আমার দেশের যে আইন রয়েছে সেই আইনটা কিছুদিন পরে কার্যকর নাও থাকতে পারে, অনেক ধরনের তার কনটেক্সট বদলে যেতে পারে। মূল কাঠামোটা এক থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর যে মেন যে জিনিসগুলো মানে হচ্ছে কোনো একটা আইন আছে, কোনো একটা ধারা আছে, সেটাতে সামান্য পরিমার্জন করার দরকার হতে পারে। সংবিধান সাধারণভাবে চেঞ্জ করা যায় না, কিন্তু কোনো ধারাকে যদি পরিবর্তন করার একটা যদি আমি অপশান না রাখি, তাহলে কি হয়, একটা স্থবির জনগণে পরিণত হয়, স্থবির জনজাতি। এর আর কোনো চেঞ্জেস নেই, কিছু নেই, একই জিনিস চলছে। আরে মানুষজন চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আগে লোক চুরি ডাকাতি করতো, এখন সাইবার ক্রাইম করে। যদি আমি অ্যামেন্ডমেন্ট না রাখি তাহলে কি চলবে? অ্যামেন্ডমেন্ট আমাকে তো রাখতেই হবে, তাই না? নেক্সট, মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যটা দেখো, দুটো দেশ, ইউএসএ আর সোভিয়েত ইউনিয়ন তখনকার দিনের, মানে যেটা রাশিয়া বললে ভালো হয় আর কি। অ্যাকচুয়ালি রাশিয়া না, রাশিয়াটা ওই সোভিয়েতটা ভেঙে ভেঙে রাশিয়া এসেছে। যাই হোক, মেন ব্যাপার হচ্ছে এরা দিয়েছিল মৌলিক অধিকার আর এরা দিল মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে শুধুমাত্র মৌলিক অধিকার থাকলেই হয় না, মৌলিক কর্তব্যটাও জরুরি। একজন নাগরিক হিসেবে আমি কিছু অধিকারও ভোগ করতে পারি, একজন নাগরিক হিসাবে আমাকে কিছু দিতে হতে পারে, ঠিক। এছাড়াও আমাদের আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো জার্মানি, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, মেনলি এই দেশগুলো থেকেও আমরা কিছু কিছু জিনিস পেয়েছি, কিন্তু সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় বলে আমরা এই পরীক্ষার জন্য, অন্য ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, বা মিসলেনিয়াস পরীক্ষার জন্য নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, এই পরীক্ষার জন্য সেগুলো অতটা বেশি পড়ার দরকার নেই বলে মেনলি আমরা তিনটে ভাগে ভাগ করেছি। ইউএস এর কাছ থেকে মৌলিক অধিকার প্রস্তাবনা, ইউকের কাছ থেকে সংসদীয় ব্যবস্থা, এবং সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে সংবিধান সংশোধনী এবং মৌলিক কর্তব্য, ঠিক আছে। ওকে, তো এখন এখান থেকে যদি প্রশ্ন এরকম আসতে পারে যে মৌলিক অধিকার সংক্রান্ত যে সংবিধানের যে আমাদের অপশনটি রয়েছে, মৌলিক অধিকার, ভারতবর্ষে মৌলিক অধিকার সংবিধানে গৃহীত হয়েছে কোন দেশ থেকে ঋণ নিয়ে বা কোন দেশের প্রভাবে, বা উল্টো যে কোনো হতে পারে, যদি মৌলিক কর্তব্যটা কোন দেশের প্রভাব থেকে নেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএস ইউপিএসসিতে তো দেখেইছি, আর এই পরীক্ষা তো আমি এক্সপেক্ট করছি। যেহেতু অনেকটা ডিলে হয়ে গেছে, মানে যেহেতু কম্পিটিশন লেভেল বেড়ে গেছে, এই পরীক্ষাটাও আসতে পারে। তো নেক্সট, এই সংবিধান যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, এই সংবিধান অ্যাকচুয়ালি বুঝতে গেলে এটা তো অনেক বড় জিনিস। এই সংবিধানকে বুঝতে গেলে আমাদেরকে কিছু কিছু টপিক ওয়াইজ বুঝতে হবে। যেমন আমরা টোটাল সিলেবাসটাকে টপিক ওয়াইজ বুঝছি, সংবিধানকেও আমরা একটু টপিক ওয়াইজ বুঝবো। আমার মনে হয় টপিক ওয়াইজ বুঝলে ব্যাপারটা খুব সহজ হবে তোমাদের পক্ষে। যেমন প্রথমেই বলি, সংবিধানের মূল অংশ। আমি আগেই বলেছি যে শুরু করেছিলাম আমরা এক জায়গা থেকে, কিন্তু আজকে আমরা একটু বড় ভাস্ট জায়গায় পৌঁছে গেছি, আর স্বাভাবিক এটা পৌঁছানোর। আরও যত দিন যাবে আরও বাড়তে থাকবে। মানে তোমরা যখন চাকরি পেয়ে রিটায়ার করবে, তখন গিয়ে দেখবে হয়তো যদি পড়াও তুমি তখন দেখবে সংবিধানের এই যে মূল অংশ এখন পড়ছি 25টি, এখানে লিখেছি 22টা, ছিল 22টা, মানে স্টার্টিংয়ে ছিল 22টা, 25টা, তুমি রিটায়ারমেন্টের সময় গিয়ে দেখবে 30টা হয়ে গেছে, ঠিক আছে। তখন আবার ভেবো না যে বিধান স্যার ভুল পড়িয়ে গেছে, না, ভুল পড়ায়নি। আমি এখনকার রেসপেক্টে বলছি, এখন 22টা ছিল প্রথমে স্টার্টিংয়ে, এখন হয়েছে 25টি, ঠিক আছে। মূল অংশ, পার্ট বলে ইংরেজিতে এটাকে, আর তফসিল বা শিডিউল বলে এটাকে। এটা ছিল 8টা স্টার্টিংয়ে, যখন শুরু হয়েছিল সংবিধান, যখন লিখেছিল, যখন ওই 1949 সালে যখন গৃহীত হয়েছিল, তখন ছিল 8টা, এখন হয়েছে 12টা, ঠিক। আর অনুচ্ছেদ যদি বলি, তখন ছিল 395টা, এখন হয়েছে 848টা, এবং এটা বাড়তে থাকবে, ঠিক। এখনকার পরীক্ষার জন্য আমাদের এটাই, যে মূল অংশ 22টা ছিল, এখন হয়েছে 25টা। সো এই পুরনোগুলো তুমি ভুলে গেলেও চলবে, তুমি নতুনগুলো মনে রাখবে, 25টা,
12টা আর 448টা। ঠিক, এবারে এই সংবিধানটাকে যদি আমি ভাগ করি কোন পার্টে কি আছে, দেখো অনেকগুলো পার্ট আছে, 22টা 25টা মূল অংশ আছে। 25টা মূল অংশে কোথায় কি আছে এটা সত্যি কষ্টকর, মনে রাখা কষ্টকর, অন্তত এই পরীক্ষার জন্য। ছোট টাইম, তাই আমি একটু ছোট করেছি ব্যাপারটা। এর বাইরেও কিছু আছে, যে কোনো বইয়ে তুমি এটা ফলো করলে পেয়ে যাবে, বা নেটে যদি ফলো করো তুমি এটা পেয়ে যাবে যে সংবিধানে পার্ট ওয়াইজ কি কি আছে। বাট আমি বলবো সমস্ত কিছু না পড়ে যদি তুমি এইটুকুকে মনে রাখো তাহলেই তোমার এটা কমপ্লিট হয়ে যাবে। এটার মধ্যে কি আছে মেনলি, এটার মধ্যে ফার্স্ট যদি আমি মূল অংশ ভিত্তিক ভাগ করি, তাহলে পার্ট ওয়ান, পার্ট ওয়ানে এখানে একটু এটা ভূমি না, ইটস নট ভূমি, এটা সীমা। পার্ট ওয়ান, একদম পার্ট ওয়ানে রয়েছে সীমা। সীমা মানে আমাদের দেশের যে সীমা, দেশের যে বাউন্ডারি যেটা রয়েছে, সেই বাউন্ডারিটা এখানে উল্লেখ করা রয়েছে পার্ট ওয়ানে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভারতবর্ষ, স্বাভাবিক যে কোনো দেশ বহু রকম প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা ভাগ করে, ঠিক তো? তো ভারতবর্ষ সীমানা ভাগ করেছে, বাংলাদেশের সঙ্গে ভাগ করেছে, নেপালের সঙ্গে ভাগ করেছে, ভুটানের সঙ্গে ভাগ করেছে, চীনের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষ স্থলভাগের সীমা ভাগ করেছে, এবং জলভাগ ভাগ করেছে, নিশ্চয়ই তোমরা জানো জলভাগ ভাগ করেছে শ্রীলঙ্কার সাথে, ঠিক আছে? তো এই যে সীমা কোন জায়গায় কি আছে, বহুদিন আগে কি হয়েছে, পরবর্তীকালে কি হয়েছে, জেনারেলি স্বরাষ্ট্র মন্ত্রক, ভারতবর্ষের হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রক এটাকে নিয়ন্ত্রণ করে। এই সীমার ব্যাপারে স্পষ্ট উল্লেখ আছে ভারতবর্ষের যে সংবিধান তার 1 নম্বর পার্ট বা অংশে। 2 নম্বর পার্টে নাগরিকত্ব, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন তো নাগরিকত্ব নিয়ে খুব সমস্যা চলছে, বুঝতেই পারছো, এখন সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আমরা পরবর্তীকালে পড়বো, সেটা চলে এসেছে। সেটাই নাগরিকত্ব রিলেটেড। এই যা কিছু করতে হবে, সিএ এর বিরুদ্ধে যদি কেসও করতে হয় বা লড়াই করতে হয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানেই লড়াই করতে হোক না কেন, সেটা কিন্তু এই সংবিধানের যে 2 নম্বর অংশ, পার্ট নাম্বার 2, তার রেসপেক্টেই করতে হবে। সেই ঠিক করে দিয়েছে ভারতবর্ষের নাগরিক কে হবে, কোনো সরকার ঠিক করতে পারে না বা অন্য কেউ ঠিক করতে পারে না, এখানে অ্যামেন্ডমেন্ট করা যায় না। 3, মৌলিক অধিকার, যে পার্ট 3 আছে সেখানেই সংবিধানে মৌলিক অধিকার উল্লেখ করা রয়েছে। এটা আমি আগেই আলোচনা করেছি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মৌলিক অধিকার পার্ট 3-তে, থার্ড পার্টে মৌলিক অধিকার। তারপরে রয়েছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যটা অ্যাকচুয়ালি পরে যোগ হয়েছে বলে এটাকে 4-এর এ, এই দাগ দেওয়া হয়েছে, ঠিক আছে, 4-এর এ, বুঝতে পেরেছো? তারপরে 15 নম্বরে চলে গেলাম ডাইরেক্ট, মাঝেরগুলো আমি আর বলছি না, তার কারণ মাঝেরগুলো আছে এবং প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, সংবিধানের কোনো অংশটাকে ফেলে দেওয়ার মতন এরকম না। আমি পরীক্ষার জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেটার কথা তোমাদেরকে বলছি। গুরুত্বপূর্ণ সবগুলোই, ভারতবাসী হিসাবে সবগুলোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একদম 15 নম্বরে, এক্সভি 15 নম্বরে রয়েছে নির্বাচন। ভারতবর্ষে যে নির্বাচন হয়, নির্বাচনটা পরিচালনা করে নির্বাচন কমিশন। ভারতবর্ষে অনেক ধরনের নির্বাচন হয় এবং নির্বাচন কমিশনের একটা স্ট্রাকচার আছে, সেটা আলাদা করে আমরা পড়বো। তবুও বলি, এই নির্বাচন যে ভারতবর্ষে হয়, সেই নির্বাচন পরিচালনা যে করে যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন সাধারণত 2টো ভোট পরিচালনা করে। এক, ভারতবর্ষের নির্বাচন কমিশন, এক লোকসভা ভোট আর একটা হচ্ছে বিধানসভা ভোট। এই 2টো ভোট পরিচালনা করে, এবং তাদের যদি উপনির্বাচন হয় সেটাও কে পরিচালনা করে? নির্বাচন কমিশন, ঠিক আছে? সেই নির্বাচন কমিশনের এখতিয়ার, তাদের গঠন, কিভাবে কি হয়, সমস্ত কিছু তাকে স্বীকৃত করেছে ভারতের সংবিধান। সেটা হচ্ছে 15 নম্বর পার্টে রয়েছে। এছাড়াও ভাষা, ভারতের কতগুলো ভাষা থাকবে, কি কি ভাষা ভারতবর্ষের স্বীকৃত ভাষা, যেটা এখন প্রচুর সমস্যা হচ্ছে। তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখবে যে হিন্দি বলছে রাষ্ট্রভাষা, কে বলছে বাংলা আমাদের ভাষা, মাতৃভাষা বাংলা, একটা অস্মিতা আছে। কেউ বলছে যে হিন্দি রাষ্ট্রভাষা না, সত্যি রাষ্ট্রভাষা না, কারণ ভারতবর্ষের এই যে যতগুলো স্বীকৃত ভাষা আছে, সেই ভাষার মধ্যে হিন্দি একটা ভাষা, বাংলা একটা ভাষা। হিন্দিকে শুধুমাত্র একটা এক্সট্রা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যাই হোক, সেই সব ব্যাপারে আমরা ডিটেলসে যাব না। আমরা দেখব যে 17 নম্বর পার্টে বা 17 নম্বর অংশে রয়েছে ভাষার ব্যাপারে কথাবার্তা, আর রয়েছে 18 নম্বর অংশে জরুরি অবস্থা, এমার্জেন্সি। একবার ভারতবর্ষে এমার্জেন্সি হয়েছিল 1975 সালে, ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় ছিল। এমার্জেন্সি মানে খুব প্যাথেটিক সিচুয়েশন। আমাদের মনে হয় এমার্জেন্সি আর কি জিনিস, এমার্জেন্সি খুব প্যাথেটিক সিচুয়েশন, সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, সমস্ত কিছু। তার মানে কি, কোনো নিউজ পেপারও সরকারের পারমিশন ছাড়া আসবে না,
কোনো নিউজ চ্যানেলও আসবে না, অন্য যা কিছু জিনিস হোক সবই সরকারের পারমিশন নিয়ে করতে হবে এবং সেটার নিয়ন্ত্রণে থাকবে সেনা। এই ইমার্জেন্সি কন্ডিশন খুব রেয়ার কেস, খুব খারাপ অবস্থা হলে ইমার্জেন্সি কন্ডিশন হয়, কিন্তু সংবিধানে সেইটারও একটা জায়গা রেখে দিয়েছেন, সেইটা উল্লেখ করা আছে 18 নম্বর, মানে 18 নম্বর পার্টে। ঠিক আছে, এতগুলো পার্ট মোটামুটি আমরা বুঝতে পারলাম। আরেকবার ডিটেলসে আমরা দেখে নেব। আর যদি আমি তফসিল ভিত্তিক মানে শিডিউল ভিত্তিক যদি দেখি, শিডিউল ভিত্তিক হলে একটা আরেকটা সুন্দর আইডিয়া পাই আমরা, সেটা হচ্ছে প্রথম শিডিউলে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা, কতগুলো রাজ্য আছে আমার কাছে, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার একটা তালিকা আছে। যেমন রাজ্য আমাদের এখন বর্তমানে 28টি রাজ্য আছে, আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টি। অ্যাকচুয়ালি এটা 29টা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 370 ধারা বাতিল করে এটাকে যে জম্মু কাশ্মীরের যে রাজ্য স্ট্যাটাসটা ছিল সেইটা নেই বলে এখন রাজ্যের সংখ্যা হয়েছে 28টি। যাই হোক, এই তালিকাটা রয়েছে একদম প্রথম শিডিউল, ফার্স্ট শিডিউল বা ফার্স্ট তফসিলিতে এইটি রয়েছে। নেক্সট দ্বিতীয় যদি আমি বলি, সেটা হচ্ছে সাংবিধানিক পদ সমূহের কার্য মেয়াদ এখতিয়ার। সাংবিধানিক পদ কোনগুলোকে বলে? সাংবিধানিক পদ প্রথমেই আছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ক্যাগ মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউপিএসসির যে প্রধান চেয়ারম্যান তার পদ, এইরকম বিভিন্ন যে পদগুলো আছে, ইডির যে পদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআইয়ের যে পদ সিভিসি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, এই যতগুলো সাংবিধানিক পদ আছে যাদের পদগুলো মানে একদম বলা হয় নিরপেক্ষভাবে নির্বাচিত করা হবে। ঠিক আছে, কেউ এরা হচ্ছে ভারতবর্ষের নিয়ন্ত্রক। ঠিক আছে, নির্বাচন কমিশনার যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলে নির্বাচন পক্ষপাত দুষ্ট হতে পারে, সিবিআই যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলে পক্ষপাত আসতে পারে। সেই জন্যে এই পদগুলোকে একটু স্পেশাল সংবিধান কিছু সেফগার্ড দিয়ে রেখেছে। সেই সংবিধানের সেফগার্ডটা 2 নাম্বার তফসিলিতে উল্লেখ করা রয়েছে। এদের কতদিনের কার্য, এদের কি কি কার্য এখতিয়ার, এদের মেয়াদ কতদিন এরা থাকতে পারে, কে এদেরকে নির্বাচিত করতে পারে এবং এদের বেতন কোন জায়গা থেকে হবে সেটা পর্যন্ত দেয়া রয়েছে। যেমন সুপ্রিম কোর্টের যে বিচারপতির বেতন বা রাষ্ট্রপতির যে বেতন, এটা কেউ কি বন্ধ করে দিতে পারে? বন্ধ করতে পারে না, কারণ এই বেতনটা হয় ভারতের একটা কনসলিডেটেড ফান্ড আছে, সেই ফান্ড থেকে এদের বেতন হয়, এদের বেতন কেউ বন্ধ করতে পারে না। তাই দ্বিতীয় তফসিলিটা অনেকটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা আলোচনা করলাম। এরপরে পঞ্চমের যদি বলি, পঞ্চম আর ষষ্ঠ এগুলো খুব বিতর্কিত একটা বিষয় ছিল একটা টাইম, এখন আর ততটা বিতর্ক নেই, এখন আর ততটা সমস্যা নেই। পঞ্চম জাতি ও উপজাতিদের এলাকা ও প্রশাসন কেমন ছিল, যে ভারতবর্ষ আগে ছিল কিছু অন্য মানুষের জায়গা নাকি, তারপরে বিভিন্ন বাইরের থেকে লোকজন এসেছে, লোকজন এসে তারা বসবাস শুরু করেছে, এরকম একটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত ছিল। তো যখন সংবিধান তৈরি হয় এবং যখন ব্রিটিশের হাত থেকে ক্ষমতা হস্তান্তর হয়, তখন তারা তাদের জন্য মানে যারা নিজেদেরকে আগের পুরনো অধিবাসী বলে দাবি করে, তারা নিজেদের জন্য একটা সংস্থান রাখার চেষ্টা করে, আর সংবিধানও তাদেরকে স্বীকৃতি দেয়। সেই স্বীকৃতি দিয়ে তাদের যে এলাকা এবং তাদের প্রশাসন কিভাবে কাজ করবে সেই জায়গাটা সংবিধান টোটালি ক্লিয়ার করে দেয় এই যে পঞ্চম, ফিফথ শিডিউলে, ভেরি ইম্পর্টেন্ট। আর সিক্সথ শিডিউলে আসাম, মেঘালয়, জেনারেলি যেগুলো আমাদের পার্বত্য এলাকা, ঠিক আছে, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এই জায়গার যে উপজাতি এলাকার প্রশাসন কিভাবে হবে সেটা ঠিক করে দিয়েছে ষষ্ঠ তপশিল। এই ষষ্ঠ তপশিল আমরা একটা সময় খুব বেশি শুনেছিলাম, যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ের সমস্যা হচ্ছিল, পাহাড়ের একটা সমস্যা চলছিল এই দার্জিলিংয়ে, তো ওখানে গোর্খাল্যান্ড চাইছিলেন ওনারা, গোর্খাল্যান্ডের জন্য ওরা বলেছিলেন ষষ্ঠ তপশিলিতে ঢোকাতে হবে আমাদেরকে, ষষ্ঠ তপশিলি মানে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এরপরে যেন গোর্খাল্যান্ড থাকে, এরকম বলেছিলেন। কিন্তু ভারতবর্ষের সংবিধান তো এত সহজে কাউকে এই স্বীকৃতি দেয় না যে একটা অন্য নতুন করে রাজ্য তৈরি করা হবে। তখন সেখান থেকে বেরিয়ে জিটিএ তৈরি করা হয়। ঠিক আছে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা জিটিএ তৈরি করে, বোর্ড তৈরি করে মোটামুটি তখনকার মতন সেই সমস্যাটাকে বা সেই অশান্তিটাকে তারা প্রশমন করতে পেরেছিলেন। ঠিক আছে, নেক্সট সপ্তম, সেভেন্থ শিডিউলে বলছে কেন্দ্রের এখতিয়ার, রাজ্যের এখতিয়ার, যৌথ এখতিয়ার। এটা খুব 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 প্রাসঙ্গিক বিষয় একটা, কেন্দ্রের এখতিয়ার, রাজ্যের এখতিয়ার, যৌথ এখতিয়ার। কথাটার মানে কি? আমাদের কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলি কেন্দ্রেই নাক গলায়, রাজ্য নাক গলাতে পারে না। ধরে নাও ভারতের সঙ্গে বাংলাদেশের বর্ডার, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্ডার শেয়ার কে করে? রাজ্য হিসেবে পশ্চিমবাংলা শেয়ার করে, মেনলি ভুক্তভোগী আমরা। ওখানে অনেক সময় চোরাচালান হয় বা এদিক থেকে ওই দিক পাচার হয়, যেসব অভিযোগ পাওয়া যায় এগুলো হয়। কিন্তু এই যে বর্ডার,
এই বর্ডারটা কিন্তু আমাদের এখতিয়ারে নেই, মানে রাজ্যের এখতিয়ারে নেই, এইটা রয়েছে কেন্দ্রের এখতিয়ারে। যেহেতু বৈদেশিক ব্যাপার স্যাপার, সেই জন্য এটা কেন্দ্রের এখতিয়ার, আমি চাইলেও আমার এখতিয়ারে আসবে না, এটা তো কেন্দ্রের এখতিয়ার। ঠিক সেরকম আইন শৃঙ্খলা, এবার বর্ডার থেকে যদি তুমি একটু ভেতরে ঢুকে পড়ো, ভেতরে ঢুকে সেখানে যদি মারপিট কিছু হয়, কিছু অশান্তি হয়, ঝামেলা হয়, সেগুলোতে কে দেখবে? আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ার। ঠিক, কিন্তু এর বাইরেও কিছু কিছু বিষয় থাকে, যেমন যেমন হচ্ছে যেটা যৌথ এখতিয়ারে ফেলি আমরা। যৌথ এখতিয়ার মানে দুজনেরই দায়িত্ব আছে। দুজনের দায়িত্ব কিরকম? দুজনেই ট্যাক্স নেয়, দুজনের দায়িত্ব, স্বাভাবিক ব্যাপার, যে টাকা নেবে দায়িত্ব তার না। তো এই যৌথ এখতিয়ার বা দুজনের দায়িত্ব কনকারেন্ট লিস্ট বলা হয়, সেটা কি? সেটা হচ্ছে আহ, তোমার ধরো যৌথ এখতিয়ারের মধ্যে পড়ে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো। মানে আমরা একটা, যেমন এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এইটাতে চলছে, এটা কেন্দ্রীয় সরকার এটা ফ্রেমওয়ার্ক করেছে, এবারে রাজ্য সরকার সেটাকে গ্রহণ করবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করবে। তার মানে কি, কেন্দ্রীয় সরকার যে আইনটা করলো সেই আইনটার উপরেও রাজ্য সরকার কিছু কলম কাঁচি চালাতে পারে। তো সেটা কি কারণে হয়? কারণ এটা যৌথ এখতিয়ারের মধ্যে রয়েছে। বুঝতে পারা গেছে? স্বাস্থ্য, স্বাস্থ্য বিষয়ে তুমি দেখবে রাজ্য সরকার বিভিন্ন ধরনের হাসপাতাল চালায়, বিভিন্ন হাসপাতাল চালায়, কিন্তু তার সাথে সাথে চলে আসে কিরকম? তার সাথে সাথে চলে আসে কেন্দ্রীয় সরকারের যে এইমস, কেন্দ্রীয় সরকারের টিকাকরণ প্রকল্প, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের যেগুলো প্রোগ্রাম আছে, যেমন ধরো এই কলেরার বিরুদ্ধে লড়াইয়ের প্রোগ্রাম, ঠিক আছে? এই সব জিনিসগুলো সেন্ট্রালও আমাদেরকে হেল্প করে, সেই জন্যই বলা হয় স্বাস্থ্য, শিক্ষা এগুলো হচ্ছে যৌথ এখতিয়ারের মধ্যে পড়ে। এবং কেন্দ্রের এখতিয়ার, রাজ্যের এখতিয়ার ভাগ করা রয়েছে স্পষ্টভাবে সপ্তম তফসিলিতে। অষ্টম তফসিলিতে রয়েছে দেশের সংবিধান স্বীকৃত ভাষা সমূহ। যে ভাষার কথা আমরা এখানে দেখেছিলাম, সেই ভাষা আবার এখানে, কারণ এই তো জিনিস, এই জিনিসগুলোকেই আবার সাজিয়ে গুছিয়ে একটা করে শিডিউল করেছে, তার মধ্যে ঢোকানো আছে। তো এখানে দেশের সংবিধান স্বীকৃত ভাষাসমূহ, এই সংবিধান স্বীকৃত ভাষাসমূহ, তুমি যে কোনো কারেন্সি বা নোট নেবে, যে কোনো টাকার নোট, সেই টাকার নোটে দেখবে ভাষাগুলি স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, সেগুলো হচ্ছে ভারতের সব সংবিধান স্বীকৃত ভাষাসমূহ। এর মধ্যে কিছু কিছু ভাষাকে কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করে, যেমন তামিল ভাষা বহুদিন আগে থেকে ধ্রুপদী ভাষা ছিল, সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে গ্রহণ করা হয়েছে। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা মানে যাদের একটা সার্টেন, প্রায় এটাকে বলা হয় 3000 বছরের প্রাচীন ইতিহাস রয়েছে যে ভাষা, তাকে বলা হয় যে ধ্রুপদী ভাষা। এটা কোনো পারফেক্ট ডিফিনেশন না, এছাড়াও অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, অনেক ধরনের এলিজিবিলিটি আছে, সেটার উপর নির্ভর করে ঠিক করা হয় কোন ভাষাটা ধ্রুপদী ভাষা হবে। যাই হোক, এই ছিল আমাদের সংবিধানের মূল গঠন। সংবিধানের মূল গঠনে তাহলে আমরা কি দেখেছি? সংবিধানের মূল গঠনে আছে কিছু মূল অংশ, যেটাকে পার্ট বলেছি, কিছু আছে শিডিউল, যেটাকে আমরা তফসিল বা শিডিউল বলছি, আর কিছু আছে অনুচ্ছেদ বা আর্টিকেল, যে আর্টিকেলটা আছে 448টা এখন তৈরি হয়েছে। এই আর্টিকেল ভিত্তিক আমরা সংবিধানটাকে ভাগ করতে পারি, কিন্তু তার মধ্যে আমি কিছু কিছু ভাগ করেছি। বিশেষ গুরুত্বপূর্ণ মূল অংশ কিছু লেখা আছে, কিছু তফসিল লেখা আছে মূল অংশের, এর বাইরেও অনেক কিছু আছে, সবকিছুই পড়তে হয়, কিন্তু আমি বলেছি এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, তাই এগুলো বলা আছে। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করছি। তো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে গিয়ে ভারতবর্ষের যে গঠন সেটা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের গঠন বলতে গেলে প্রথমেই দেখছি ভারতবর্ষে এখন বর্তমানে রাজ্য হচ্ছে 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। ঠিক, এর নামগুলো আর আমি এখন বলছি না, 28টি 8টি, কিন্তু তোমরা এটা জানো এত বড় ভারতবর্ষকে শাসন করতে গেলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা, খুব ইম্পর্টেন্ট। আর এখন তো আর বলার কথাই নেই, বিশেষ করে তোমরা যারা এবারে পরীক্ষা দেবে তারা তো এই ব্যাপারে একদম বোধহয় পিএইচডি করে ফেলেছো নাকি, একদম যে কোর্ট কিরকম হয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিরকম, কি ব্যাপার, সমস্ত কিছু করে ফেলেছো। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ছোট ছোট তথ্য, সেগুলো আমাদের পরীক্ষার জন্য কাজে লাগে। সেটাই আমি এখন বলার চেষ্টা করব, যে সুপ্রিম কোর্ট ভারতবর্ষে একটাই রয়েছে এবং সেটা নিউ দিল্লিতে। ঠিক, এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন থাকে, আর মোট বিচারপতি থাকে 34 জন। মানে এখন বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 34 জন। সুপ্রিম কোর্টের বিচারপতি সাধারণভাবে নিযুক্ত হয় হাইকোর্টের বিচারপতি থেকে।
তাকে আগে হাইকোর্টের বিচারপতি থাকতে হবে, তারপরে সে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারে। তো দেখা যায় এর যোগ্যতা কি আছে, বিচারপতির যোগ্যতা কি, তাকে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। 5 বছরের হাইকোর্টের বিচারপতির অভিজ্ঞতা থাকতে হবে, 5 বছর অ্যাটলিস্ট তাকে হাইকোর্টে কাজ করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, কথাটা হচ্ছে 5 বছর হাইকোর্টে অনেক বিচারপতি কাজ করেন, তিনি হাইকোর্টেই শুরু করেন, হাইকোর্টেই শেষ করেন। আবার কোনো কোনো বিচারপতি প্রমোশন পেয়ে তারা সুপ্রিম কোর্টে চলে যায়। এইটা টোটালটাই নির্ভর করে, নিয়োগকর্তা রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি নিয়োগকর্তা জাস্ট ওই যেমন আমাদের সমস্ত কিছুই হয় আর কি, মানে নামে রাষ্ট্রপতি নিয়োগকর্তা, আসল কেসটা যেটা হয় সেটা হচ্ছে কলেজিয়াম বলে একটা জিনিস আছে, একটা ল মিনিস্ট্রি, মানে হচ্ছে কেন্দ্রীয় আইন মন্ত্রক থাকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকে, আরও বিশিষ্ট আইনজীবীদের নিয়ে তৈরি হয় একটা কলেজিয়াম। এই কলেজিয়াম সিদ্ধান্ত নেয় কোন বিচারপতি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে উত্তীর্ণ হবে, ঠিক তারাই ঠিক করে দেয়। আর 10 বছর হাইকোর্টের আইনজীবী তাকে থাকতে হয়, তবেই সে, এটা হচ্ছে বেসিক্যালি কেন হতে হয়, 10 বছর হাইকোর্টের আইনজীবী যদি না থাকে তাহলে সে হাইকোর্টের বিচারপতি হতেই পারবে না, তাহলে বেসিক্যালি আগে হাইকোর্টের বিচারপতি তো হতে হবে। পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন আসে, ধরো এরকম দুটো জিনিসকে দিয়ে দিল, ঠিক, ভারতীয় নাগরিকটা বাদ দিলে হয়তো বললো 5 বছরের হাইকোর্টে থাকার অভিজ্ঞতা, হাইকোর্টের বিচারপতি থাকার অভিজ্ঞতা, এবং 10 বছরের হাইকোর্টের আইনজীবী থাকার অভিজ্ঞতা, দিয়ে বলবে যে প্রথমটি গুরুত্বপূর্ণ, মানে প্রথমটি একমাত্র, আর একমাত্র দ্বিতীয়টি ঠিক উত্তর, দুটি ঠিক উত্তর, একটিও না, এরকম। তার মানে এই বিচারকদের যে যোগ্যতা, এই টোটাল কনসেপশনটা আমাদের লাগবে উত্তর করতে গেলে, ঠিক আছে। নেক্সট, যদি হাইকোর্টের প্রসঙ্গে আসি, হাইকোর্ট ভারতবর্ষে প্রত্যেক রাজ্যের জন্য হাইকোর্ট বরাদ্দ করা আছে, কিন্তু রাজ্য অনেক বেড়েছে, হাইকোর্ট তো চাইলেই আর করা যায় না, রাজ্য ধীরে ধীরে বাড়তে পারে, অনেক আন্দোলনের ফলে, ভাষা আন্দোলনের ফলে রাজ্য তৈরি হয়েছে, বা অনেক বড় রাজ্য ছিল বলে সেটা ভেঙেছে, মধ্যপ্রদেশ একটা বড় রাজ্য ছিল, সেটা প্রশাসনিক অসুবিধার কারণে সেটা ভেঙেছে, এরকম বিভিন্ন সমস্যার কারণে নতুন রাজ্য তৈরি হয়েছে, কিন্তু রাজ্য তৈরি হলেই নতুন করে হাইকোর্ট তৈরি করা সম্ভব হয়নি। এর জন্য কি প্রয়োজন হয়েছে, এর জন্য প্রয়োজন একটা হাইকোর্টের অধীনেই দুটো রাজ্যকে জুড়ে দেওয়া, ঠিক আছে, দুটো রাজ্যের কাজকর্ম একটা হাইকোর্ট থেকেই চলে। এরকম বেশ কিছু রাজ্য আছে যাদের একটা সিঙ্গেল হাইকোর্ট কিন্তু দুটো রাজ্য চালায়, যেমন পাঞ্জাব হরিয়ানা, হুম, পাঞ্জাব হরিয়ানার একটা রাজ্য থেকেই চলে। এরকম মোট 25টি হাইকোর্ট ভারতবর্ষে এখন বর্তমানে রয়েছে, এবং এদের একাধিক বেঞ্চ রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, 25টি হাইকোর্ট ভারতবর্ষে এখন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় এলাহাবাদ হাইকোর্ট, এমনিতেই উত্তরপ্রদেশ খুব বড় রাজ্য, তা কেসের সংখ্যাও বেশি হবে, আর অপরাধ প্রবণ রাজ্য, অনেক বেশি অপরাধ সেখানে এনলিস্টেড হয়, যাই হোক, সেখানে এলাহাবাদ হাইকোর্ট সবচেয়ে বড় হাইকোর্ট। এরতে 160 জন বিচারপতির প্রভিশন আছে, 160 জন বিচারপতি ম্যাক্সিমাম হতে পারে, প্রভিশন রয়েছে। কিন্তু অতটা বড় না হলেও সবচেয়ে প্রাচীন যে, সেটা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের মানে স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে, মানে ইংরেজরা একদম চুন চুনকে বানায় থা ইসকো, মানে এমন সুন্দর সুন্দর করে একদম হাইকোর্ট করা রয়েছে না, দেখবার মতন হাইকোর্ট, মানে এটাই একটা বিরাট স্থাপত্য। যাই হোক, কলকাতা হাইকোর্টের সব তো কলকাতা হাইকোর্ট থেকেই হয়ে যায় না, এর জন্য কি দরকার হয়, ধরো পোর্ট ব্লেয়ার যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেটা ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু তাকে কলকাতা হাইকোর্টের অধীনেই কাজ করতে হয়। কলকাতা হাইকোর্টের অধীনে কাজ করা মানে কি, কলকাতা হাইকোর্টের অধীনে কাজ করা মানে হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করে দেন যে কোন বিচারপতি কোন ধরনের মামলা শুনবেন, ঠিক আছে, কেউ শোনে পুলিশি জামিনের কেস, কেউ শোনে শিক্ষা সংক্রান্ত কেস, কেউ শোনে কোনো জায়গায় যেগুলো হয়, যেগুলো ইকোনমিক ফ্রড যেগুলোকে বলা হয়, মানে অর্থনৈতিক যে দুর্নীতি তার কেস, এরকম বিভিন্ন বিচারপতি আলাদা আলাদা শোনেন। তো তাহলে কলকাতা হাইকোর্টের অধীনে বেঞ্চ মানে হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি ঠিক করে দেন যে ওই বেঞ্চে কোন বিচারপতি বসবেন এবং কোন বিচারপতি কোন কোন মামলা শুনবেন। এই জন্যে আর একটা রয়েছে উত্তরবঙ্গে, আমরা জানি কলকাতা থেকে না, কলকাতা মানে পশ্চিমবাংলাটা একটু কলকাতা কেন্দ্রিক, পশ্চিমবাংলার যা কিছু কলকাতা কেন্দ্রিক, তো সেই জন্য উত্তরবঙ্গের মানুষ বারবার ধরে বলে আমরা বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হওয়ার কারণটা হচ্ছে এটাই যে কি ওখান থেকে আসতে অনেকটা সময় লাগে, আর সমস্ত যা কিছু হয়েছে সমস্ত কলকাতাতে। তো উত্তরবঙ্গে
লোকে যদি কলকাতায় আসে একটা বিচারের জন্য, বিচার যদি না পায়, সেদিন যদি বলে আজকে কোর্ট কোনো কারণে মুলতুবি হয়ে গেল, বা আজকে কোর্টের লোক শুনছে না, বা কোনো আন্দোলনের জন্য হচ্ছে না, তাহলে তার 2 দিন চলে গেল নষ্ট। বিচার তো পেলোই না, উপরন্তু 2 দিন নর্মাল লাইফ থেকে চলে গেল। সেই জন্যে অনেক সমস্যার পরে জলপাইগুড়িতে একটা বেঞ্চ, হাইকোর্টের একটা বেঞ্চ জলপাইগুড়িতেও স্থাপন করা হয়েছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন পড়ে কলকাতার হাইকোর্টের বেঞ্চ কোথায় কোথায় আছে। তো সেখানে জলপাইগুড়ি দিতে পারে, কোচবিহার দিতে পারে, মুর্শিদাবাদ দিতে পারে, মালদা দিতে পারে। অপশনে তোমাকে বলতে হবে জলপাইগুড়ি। ইম্পর্টেন্ট। এই বিচারপতিদের যোগ্যতা হিসাবে যদি আমরা দেখি, আগেই বলেছি যে হাইকোর্টের বিচারপতি থাকলে তবেই সুপ্রিম কোর্টে আসা যায়। তো হাইকোর্টের বিচারপতিদের কি যোগ্যতা? হাইকোর্টের বিচারপতিদের যোগ্যতা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে, বিচার বিচার ব্যবস্থার যে কোনো কাজে, বিচার ব্যবস্থার যে কোনো কাজে মানে যে কোনো জুডিশিয়ারি অফিস, তার 10 বছর ধরে তাকে বিচারপতি হিসাবে কাজ করতে হবে। সেটা বিভিন্ন ধরনের যে কোনো আদালত হতে পারে, সেখানে 10 বছর যে কোনো জুডিশিয়ারি অফিস তার বিচারপতি থাকতে হবে। আর লাস্ট হচ্ছে হাইকোর্টের আইনজীবী হিসেবে 10 বছর। এটা প্রথমেই বলেছিলাম, হাইকোর্টের আইনজীবী হিসেবে 10 বছর তাকে কাজ করতে হবে। এখানেও কিন্তু এই কলেজিয়াম আছে, যেখানে রাজ্যের আইন মন্ত্রক এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি, তারা ঠিক করেন বসে যে কোন আইনজীবীকে এরপরে আমরা বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারি। এইটা একটা মজার বিষয়। বিচারপতি নিয়োগের জন্য কিন্তু বেসিক্যালি কোনো পরীক্ষা হয় না। হয়, বিচারপতি নিয়োগের জন্য পরীক্ষা হয়। কোন কোর্টগুলোর জন্য? এই কোর্টগুলোর জন্য হয়। এরপরে যে কোর্টগুলো পড়বো সেই কোর্টগুলোর জন্য। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য কোনো পরীক্ষা হয় না। কিরকম হয়? এই 10 বছরের অভিজ্ঞতা, ওই কলেজিয়ামের যে আমাদের নিয়োগ পদ্ধতি বা তাদের মধ্যে মনোনয়ন করার পদ্ধতি, সেই পদ্ধতির উপর নির্ভর করে হাইকোর্ট, এবং হাইকোর্ট থেকে পরবর্তীকালে 5 বছর বিচারপতি থাকার পরে সুপ্রিম কোর্টে যেতে পারে। এটাই হচ্ছে পদ্ধতি। কিন্তু বিচার ব্যবস্থার অনেকটা সামলে দেয় এই 3টে টাইপের কোর্ট। কিরকম? একটাকে বলি ফৌজদারি, আর একটা হচ্ছে দেওয়ানি। এই ফৌজদারি আর দেওয়ানি দুটোর মধ্যে ভাগ করা আছে, অনেকেই তোমরা জানো, কারণ অনেককেই পারিবারিকভাবে কোর্ট কেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। দেওয়ানি, দেওয়ানি মানে হচ্ছে সিভিল ম্যাটার, জমি জায়গা সম্পত্তি এইসব সংক্রান্ত। মানে এখানে ডাইরেক্টলি কারোর জীবন হানির কোনো ব্যাপার নেই, ঠিক আছে? হয়েছে, জমি একটা হয়েছে, খেতে তো পাচ্ছি, জমি একটা হয়েছে, চলছে কেস। ওই জন্য দেওয়ানি কোর্ট বহুদিন ধরে কেস চলে, কারো 30 বছর, কারো 40 বছর পর্যন্ত কেস চলছে। আর একটা হয় ফৌজদারি বা ক্রিমিনাল কেস, কেউ কাউকে খুন করে দিয়েছে, কেউ কাউকে অন্যরকম ভাবে মানে বিরক্ত করেছে, কেউ কাউকে, মানে যেগুলো হয় ক্রিমিনাল অফেন্স আর কি, ঠিক আছে? চুরি, ডাকাতি, খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, এই সমস্ত কেসগুলো পড়ে আমাদের ফৌজদারি মামলার মধ্যে, ঠিক আছে? এই ফৌজদারি দেওয়ানি কোন জায়গায় হয়? সাধারণভাবে আমাদের কোর্ট বা বিচার পদ্ধতি শুরু হয় মহকুমা থেকে। পশ্চিমবাংলায় বিচার পদ্ধতি শুরু হয় মহকুমা থেকে। মহকুমার নিচে আমাদের যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে থানা। থানায় কিছু হয় না, তার আগে তো হয়ে যায় পার্টি পলিটিক্স। পার্টির নেতারা মোটামুটি সব এইদিক সেই দিক করে, যে থাকুক ক্ষমতায় সে সব আলাদা করে দেয়। সেগুলো কিন্তু বিচার না। আসল সংবিধান স্বীকৃত বিচার হচ্ছে আমাদের মহকুমা থেকে শুরু হয়, ঠিক না? মহকুমা, মহকুমা আদালত থাকে, প্রত্যেকটা মহকুমায় একটা করে মহকুমা আদালত আছে। তারপরে তৈরি হয় জেলা আদালত, ডিস্ট্রিক্ট কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টটা কিন্তু বেশ বড় জায়গা, ঠিক আছে? একটা সারা ডিস্ট্রিক্টের বহু ছোটখাটো মামলা এখানে আসে, এবং দুটো কাজই হয়, দেওয়ানিও হয়, ফৌজদারিও হয়। দুটো কেসই হয় কোথায়? হয় জেলা আদালতে, ঠিক আছে? কিন্তু অনেক সময় কি হয়, যেমন কলকাতা শহর, কলকাতা শহর এর জেলা আদালত বলে কিছু রাখা সম্ভব হয়নি। এটা তো শহর, এর কেস অনেক বেশি, সেই জন্য এর পরিকাঠামো অনেক বেশি করতে হয়। তো সেই জন্য এর নগর দায়রা আদালত, সিটি সিভিল কোর্ট বলে, ঠিক আছে? শিয়ালদাতে আছে, শিয়ালদায় যে কোর্টটা সেটা হচ্ছে নগর দায়রা আদালত। এছাড়াও সিবিআই যখন তদন্ত করে, সিবিআই তদন্ত করে বারবার ধরে আসতে হয় সিবিআইকে, তার জন্য একটা স্পেশাল কোর্ট বসানো হয়, সেটাকে বলা হয় সিবিআই এর বিশেষ আদালত। যেটা কিছুদিনের মধ্যে তুমি কিছুদিন আগের ঘটনা, বিখ্যাত একজন ব্যক্তি অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডলের জন্য এই যে সিবিআই এর বিশেষ আদালত, এই আদালতে তার বিচার চলছিল, ঠিক আছে? এছাড়াও কোনো কোনো কেসে, বিশেষ বিশেষ কোনো কেসে খুব তাড়াতাড়ি বিচারের প্রয়োজন হয়ে ওঠে, খুব তাড়াতাড়ি বিচারের প্রয়োজন ওঠে। সেই বিচারটা করার জন্য সরকার থেকেই ঠিক করে এমন একটা বিষয়কে, মানে বিচারপতিদেরকে দিয়ে যে প্রতিদিন শুনবে, সেরকম একটা ব্যবস্থা তৈরি করা হয়, যেটাকে আলাদা করে স্থাপন করা হয়, সেটাকে বলা হয় ফাস্ট ট্র্যাক আদালত।
তাড়াতাড়ি বিচার করার জন্য। এছাড়া আর একটা আছে, সেটাকে আমি বলবো লোক আদালত। লোক আদালত বারবার ধরে শুনে থাকবে, লোক আদালত বারবার ধরে শুনে থাকবে কোন জায়গাতে, যারা বাইক টাইক গাড়ি এসব চালাও তাদের ক্ষেত্রে সমস্যাটা কি হয়, তাদের অনেক সময় এই চালান কেটে দেয়, চালান কেটে দেওয়ার চালানগুলো রয়ে যায়, সেই চালানগুলোকে একসাথে সলভ করার জন্য এই লোক আদালত খুব হেল্পফুল। সেই জন্য যারা বাইক টাইক চালায় গাড়ি চালায় তাদের জন্য এই লোক আদালত দেখা যায়। তখন কি হয়, 60% 50% ছাড়ে কেসগুলো সব মিটে যায়। সেই জন্য লোক আদালত মাঝে মাঝে বসে। এই গত 13ই সেপ্টেম্বর লোক আদালত ছিল, ঠিক আছে। যাকে এই হচ্ছে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার গঠন। এখান থেকে প্রশ্ন কিরকম কিরকম আসতে পারে আমি একটু বলি, আলোচনা করে দিই। এখান থেকে প্রশ্ন অনেক সময় আসে যে ভারতবর্ষের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি। এলাহাবাদ হাইকোর্ট দিতে পারে, অন্য আরো 4টে দিতে পারে, তার মধ্যে এলাহাবাদ সবচেয়ে বড় হাইকোর্ট। এছাড়া প্রশ্ন আসতে পারে, এখানে আগেই বলেছি যে বিচারপতিদের যে যোগ্যতা, সেই যোগ্যতার জন্য 3টে ক্রাইটেরিয়া বা 2টো ক্রাইটেরিয়াকে তুলে দিয়ে বললো যে কোনটি কোনটি সঠিক কোনটি ভুল, এরকম বলতে পারে, অ্যানালিটিক্যাল কোশ্চেন। আর একটা কোশ্চেন এখানে হতে পারে যে ভারতবর্ষের বা পশ্চিমবাংলার যে আইন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা সর্বনিম্ন স্তরে কোন আদালত থাকে, সেটি হচ্ছে মহকুমা আদালত, ঠিক আছে। বা এরকম হতে পারে যে জমি জমা সংক্রান্ত মামলা কোন জায়গায় শোনা হয়, মানে কোন কোর্টে শোনা হয় জমি জমা সংক্রান্ত, সেটা হচ্ছে দেওয়ানি আদালত। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। সো আমরা চলে যাব তার পরের পার্টে ভারতবর্ষের গঠন সম্পর্কে জানতে গেলে আমাদের এদেরকে তো জানতেই হয়। ভারতবর্ষের গঠনে সবার আগে আছে রাষ্ট্রপতি, যাকে আমরা ফার্স্ট সিটিজেন নামে চিনি। এখন আর বলার দরকার নেই, আমাদের সর্বজন শ্রদ্ধেয়া দ্রৌপদী মুর্মু। কিন্তু এই ভারতবর্ষের রাষ্ট্রপতির বা প্রথম সিটিজেনের কিছু কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতাগুলো আমরা তো আর ডিটেলসে বলার সুযোগ পাবো না। এত ক্ষমতা আছে, যদি কেউ এক্সারসাইজ করে তাহলে অনেকটাই, আর যদি এরকমও আছে যে যদি এক্সারসাইজ না করে তাহলে কিছুই নেই, রবার স্ট্যাম্প হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ রাষ্ট্রপতি মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করে, তো স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী মেন ক্ষমতার নিয়ন্ত্রক। কিন্তু রাষ্ট্রপতির নিজস্ব কিছু যদি করার ইচ্ছা থাকে তাহলে রাষ্ট্রপতি কিন্তু অনেক কিছু করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এই রাষ্ট্রপতিকে আমরা সচরাচর দেখেছি 3 বাহিনীর প্রধান। 3 বাহিনী মানে কি কি আছে? 3 বাহিনী, একটা হচ্ছে আর্মি, একটা নেভি, আর একটা এয়ারফোর্স। এই 3টে বাহিনী আমাদের ভারতবর্ষের আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, ডাইরেক্টলি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। এছাড়াও আরো অনেক বাহিনী আছে যেগুলোকে আমরা প্যারামিলিটারি ফোর্স বলি, যেগুলো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে হয়। আর এই 3টে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। যেমন ধরো সিআরপিএফ আছে, সিআইএসএফ আছে, তারা কি? তারা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তারা প্যারামিলিটারি ফোর্স। কিন্তু এটা হচ্ছে একদম ডাইরেক্ট মিলিটারি ফোর্স, যুদ্ধ করে এনারা। এই 3টে বাহিনীর প্রধান হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। যুদ্ধ ঘোষণা করতে হলো রাষ্ট্রপতি, যুদ্ধ বন্ধ করতে হলো রাষ্ট্রপতি। সমস্ত মুভমেন্ট তার উপর নির্ভর করে। আর ভারতবর্ষের সেনা বিশ্বের মধ্যে অন্যতম শৃঙ্খলা পরায়ণ সেনা। মানে এই সেনা মাঝে মাঝে অভ্যুত্থান ঘটে যায় না, এই সেনা মাঝে মাঝে চলে এসে বলে না যে তোমরা সবাই বাড়ি ঢুকে যাও, আমরা আমাদের সিস্টেম চালিয়ে দেবো, এরকম হতে পারে না, স্বাভাবিক, ঠিক আছে। নেক্সট, এর পরে কি আসে? এনার কাছেই আছে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ। পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ মানে ভারতবর্ষের যে পরমাণু অস্ত্র আছে, অস্ত্র ভান্ডার, সেই অস্ত্র ভান্ডারের নিয়ন্ত্রণ কার কাছে থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা যদি জানো তোমরা, পাকিস্তানের এই পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ থাকে সেনাপ্রধানের হাতে। আর সেনাপ্রধানের হাতে এই নিয়ন্ত্রণ থাকার কারণে পাকিস্তানের সেনাপ্রধান হচ্ছে সর্বেসর্বা, সবচেয়ে বেশি ক্ষমতাবান। তো সেখানে গণতন্ত্র মেনটেন করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ভারতবর্ষের এই ক্ষমতা সংবিধান তাকে দিয়ে রেখেছে রাষ্ট্রপতির হাতে। এই রাষ্ট্রপতি হতে গেলে যোগ্যতা কি লাগে? 35 বছর বয়স হতে হবে মিনিমাম, ভারতীয় নাগরিক হতে হবে, কোনো লাভজনক পদে থাকা চলবে না। মানে আমি একটা কোনো কোম্পানির মালিক আছি বা কোনো একটা অফিস হেল্ড করছি, ধরো আমি এরকম কোনো একটা কলেজের প্রিন্সিপাল আছি, সেই কলেজের প্রিন্সিপাল থেকে আমি এই পদে থাকবো, হতে পারে না। দ্বিতীয়, রাজ্য বা লোকসভার পদে থাকাও চলবে না। অনেক সময় হয় না, রাজ্য লোকসভার পদে থাকা মানে ডাইরেক্টলি আমরা পলিটিক্সের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিরা, তাই না? তাকে ডাইরেক্টলি পলিটিক্সে থাকা চলবে না, ঠিক আছে। এর নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির নির্বাচন আমাদের এখানে ইনডিরেক্ট ইলেকশন বলা হয়। ইনডিরেক্ট কেন ইনডিরেক্ট? কারণ সাধারণ মানুষ, আমেরিকাতে যেমন রাষ্ট্রপতির জন্য সাধারণ মানুষ ভোট দেয়, সাধারণ মানুষই ভোট দেবে, কিন্তু এখানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাধারণ মানুষ ভোট দেয় না। সাধারণ মানুষ যাদেরকে নির্বাচিত করে পাঠায়, সেই এমএলএ এবং এমপি তারা ভোট দেয়।
এক একজন এমএলএ এর কতগুলো করে ভোট আর এক একজন এমপির কতগুলো করে ভোট, তার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। পরবর্তীকালে আমরা সেই ফর্মুলার কথা তোমাদেরকে বলবো। মেনলি জানতে হবে আমাদেরকে যে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে ডাইরেক্টলি আমরা ভোট দিই না। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কে দেয়? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয় আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা এমএলএ এমপি আছে, তারা ভোট দেয়। ঠিক আছে, নেক্সট, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। উপরাষ্ট্রপতি, যিনি উপরাষ্ট্রপতি হন, আমাদের কিছুদিন আগে ছিলেন জগদীপ ধনকর। কোনো একটা অজ্ঞাত কারণে তিনি হঠাৎ করে পদত্যাগ করেন। এই জগদীপ ধনকরের জায়গায় নতুন করে উপরাষ্ট্রপতি পদে আসেন সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিল আমাদের, না, যার 5 সেপ্টেম্বর জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তারপরে এসেছেন ইনি সিপি রাধাকৃষ্ণন। যাই হোক, এই রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে তিনি কাজ করেন। রাজ্যসভার চেয়ারম্যান মানে আমরা জানি লোকসভা এবং রাজ্যসভা ভারতের সংসদের দুটো অংশ। একটা হচ্ছে রাজ্যসভা বলা হয়, একটা লোকসভা বলা হয়। সেই লোকসভার তো পরবর্তীকালে দেখবো লোকসভার স্পিকার তো লোকসভার যারা সদস্য তাদের মধ্যে থেকে নির্বাচিত হয়, কিন্তু রাজ্যসভার যে স্পিকার বা রাজ্যসভার যে চেয়ারম্যান, যিনি রাষ্ট্রপতি, তিনি এই পদটা সামলান। এনার যোগ্যতা কি? যোগ্যতা একদম হুবহু যেমন আমাদের রাষ্ট্রপতির যোগ্যতা, 35 বছর বয়স, ভারতীয় নাগরিক, লাভজনক পদে থাকবে না, লোকসভা বা রাজ্যসভার পদে থাকবে না, এই হচ্ছে প্রসেস। এবং নির্বাচনটাও ইনডিরেক্ট প্রসেস, এমএলএ এমপিদের সমান সংখ্যক ভোট থাকে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও। ঠিক আছে, একটা রাজ্যের এমএলএ এমপি এই ভোটটা দেয়। নেক্সট, পরের পার্টে চলে আসবো আমাদের লোকসভা এবং রাজ্যসভার যে টোটাল স্ট্রাকচার আছে তার ব্যাপারে। তো লোকসভা, ভারতবর্ষের লোকসভা আছে 543 জন নির্বাচিত সদস্য। এখানে কিছু কথা বলে দিই। প্রথমত, ভারতবর্ষের পুরনো যে সংসদ ভবন ছিল, সেই সংসদ ভবনটাকে আমরা মিউজিয়ামে কনভার্ট করে দিয়ে, যেহেতু সেটা আমাদের ঔপনিবেশিকতার চিহ্ন ছিল, কারণ ওখানে ইংরেজরা তৈরি করেছিলেন, সেটা ঔপনিবেশিকতার চিহ্ন, সেই জন্য ভারতীয় জাতীয়তাবোধের জন্য আমরা নতুন একটা পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া বলে নতুন তৈরি হয়েছে নিউ দিল্লিতেই, সেটা সেন্ট্রাল ভিস্তা বলা হয়, সেটা তৈরি হয়েছে। সেখানে কিন্তু প্রায় 800 জন সদস্য বসার জন্য প্রভিশন রাখা হয়েছে। কিন্তু এখন অবধি ভারতবর্ষের নির্বাচিত 543 জন, এর সাথে ছিল 2 জন অ্যাংলো ইন্ডিয়ান। ইনি রাষ্ট্রপতি নির্বাচন করতে পারতেন, রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতো এদের। অ্যাংলো ইন্ডিয়ান 2 জন মনোনীত, মানে মোট 545 জন হতো। কিন্তু এখন কি হয়েছে, এই পদটাকে তুলে দেওয়া হয়েছে, এটাকে বাতিল করা হয়েছে। কোনো মনোনীত সদস্য লোকসভায় আসতে পারে না, মানে মোট 543 জন নির্বাচিত সদস্য হতে পারে। এখানে একটা তো স্বাভাবিকভাবে সাধারণ লোকসভা যে নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে ভোটে জিতে আসতে হয়, পরিষ্কার কথা এখানে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় ইলেকশন ভারতবর্ষের, তার জন্য ন্যূনতম বয়স হতে হয় 25 বছর। ঠিক, যদিও ভোটাধিকার আমাদের 18 বছর বয়স থেকে, কিন্তু ভোটে জিততে গেলে বয়স হতে হবে ন্যূনতম 25 বছর। এখানে প্রত্যক্ষ ভোটাধিকার আছে এদের। প্রত্যক্ষ ভোটাধিকার কথাটার মানে কি, বিভিন্ন বিষয়ে এনারা ভোট দিতে পারেন এবং এনাদেরকে নির্বাচন করার সময় প্রত্যক্ষ ভোটাধিকার আছে। মানে আমি জনগণ, আমি আমার এমপি ইলেকশন মানে হচ্ছে আমার লোকসভা ভোটে আমার এমপি বা সাংসদকে নির্বাচন করার জন্য ভোট দিতে পারি। ঠিক আছে, যেমন আমি রাষ্ট্রপতি নির্বাচনের সময় ভোট দিতে পারি না, কিন্তু এইটা নির্বাচনের সময়, মানে এদেরকে নির্বাচনের সময় আমি ভোট দিতে পারি। এটা হচ্ছে আমাদের মেন লোকসভা। লোকসভারই বেশি ক্ষমতা, মানে হিসাবে যদি দেখা যায় লোকসভার বেশি ক্ষমতা, কারণ তারা নির্বাচিত সদস্য। আর নির্বাচিত সদস্য মানে তার একটু পাওয়ার টাওয়ার সবকিছুই বেশি হবে, বুঝতে পারছো। তবে কম যায় না রাজ্যসভা। রাজ্যসভাও গুরুত্বপূর্ণ। অন্তত রাজ্যসভাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট। মানে লোকসভা তো নির্বাচিত হয়ে চলে এলো, এবার রাজ্যসভায় যারা আছে তাদেরকে কিন্তু ডাইরেক্টলি নির্বাচন করা হয় না। রাজ্যসভার লোক, এর যেমন প্রত্যক্ষ ভোটাধিকারে, মানে আমি নির্বাচিত করি লোকসভায় কে যাবে, আমার এলাকার এমপি কে হবে, কিন্তু আমার রাজ্যের রাজ্যসভায় কে কে যাবে এটা আমার ডাইরেক্টলি নির্বাচন করার কোনো ক্ষমতা নেই। কে তাহলে নির্বাচন করে? নির্বাচন করে আমার রাজ্যের এমএলএরা। এমএলএরা ঠিক করে রাজ্যসভায় কে প্রার্থী হবেন বা রাজ্যসভায় কে যাবেন, এটা ঠিক করে এমএলএরা। 250 জন মোট সদস্য আছেন। 12 জনকে মনোনীত করেন রাষ্ট্রপতি। এর মধ্যে 12 জনকে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমাদের সচিন টেন্ডুলকার ছিলেন
আবার তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে অমিতাভ বচ্চন ছিলেন একবার, তাদেরকে সব তাদের স্ব ক্ষেত্রে নিজের নিজের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকার অ্যাকচুয়ালি তার নামটা প্রস্তাব করে, আর রাষ্ট্রপতি সেটাকে স্বাক্ষর করে দেয়। বলা হয় রাষ্ট্রপতির মনোনীত, কিন্তু রাষ্ট্রপতি আসলে করে না, করে প্রধানমন্ত্রী বা সেই মন্ত্রিসভার পরামর্শেই করতে হয়। কিন্তু এখানে বলা রয়েছে এদের ন্যূনতম বয়স হবে 30 বছর। ভেরি ইম্পর্টেন্ট দ্য ডিফারেন্স বিটুইন একটা লোকসভার এমপি তার ন্যূনতম বয়স 25 বছর, আর একটা রাজ্যসভার এমপি তার ন্যূনতম বয়স 30 বছর। এই দুটোর ডিফারেন্স একটু আমাদেরকে খেয়াল করতে হবে। লোকসভার এমপি প্রত্যক্ষ ভোটাধিকার মানে প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়, রাজ্যসভার এমপি কিন্তু প্রত্যক্ষভাবে নির্বাচিত হয় না। কে নির্বাচিত করে? এমএলএরা নির্বাচিত করে। ঠিক, এর জন্য ভাগ আছে। কি ভাগ আছে? প্রত্যেকটা রাজ্যের কতগুলো করে রাজ্যসভার আসন হবে তার একটা ভাগ আগে থেকেই করে দেওয়া আছে। ঠিক আছে, যদি আমি একটু এক নজরে দেখে নিই পশ্চিমবঙ্গের রাজ্যসভা এবং লোকসভার আসনগুলো যদি দেখে নিই, তাহলে আমি একটু ভালো আইডিয়া পাবো যে লোকসভার আসন পশ্চিমবাংলায় আছে 42টা, খুব একটা কম না। এই জন্য পশ্চিমবাংলার যে কোনো সরকার গঠনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট, যদিও পশ্চিমবাংলা সবসময় উল্টো পথেই হেঁটেছে, যাকে যেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পশ্চিমবাংলার 42টা আসন, ঠিক আছে, লোকসভা আসন। এবং এই লোকসভা আসন সবচেয়ে বেশি আছে যেই রাজ্যটা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য লোকসভার ক্ষেত্রে। এ যাবৎকাল যত ধরনের লোকসভার ইলেকশন হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করেছে যে রাজ্যটা, সেই রাজ্যটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। কারণ এর 80টা লোকসভার সিট আছে, 80টা। আর ভারতবর্ষের বুঝতে পারছো তো 200 543 ডিভাইডেড বাই 2, তার মানে কত? 271.5। এটা তো হয় না, তার মানে 272। এটা হচ্ছে ম্যাজিক ফিগার। এই ম্যাজিক ফিগার পার করতে গেলে উত্তরপ্রদেশের 80টা আসন খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ 80টাকে 80টা পেয়ে যায়, সে মানে 5 পা এগিয়ে গেল জেতার জন্য। যাই হোক, রাজ্যসভার আসন পশ্চিমবাংলায় আছে 16টা। এক্ষেত্রেও সবচেয়ে বেশি রাজ্যসভার আসন আছে। রাজ্যসভার আসনটা সাধারণভাবে ঠিক করা হয় তার জনসংখ্যা ভিত্তিক, কত বেশি জনসংখ্যা আছে তার উপর নির্ভর করে। সেখানেও দেখা যায় সর্বাধিক জনসংখ্যা রয়েছে যেহেতু উত্তরপ্রদেশে, এবং এর রাজ্যসভার আসনও সবচেয়ে বেশি 31টা। ঠিক আছে, এরপরে আমি চলে আসবো লোকসভা বা রাজ্যসভায় ব্যবহৃত কিছু শব্দ। ব্যবহৃত কিছু শব্দ মানে কি? যে শব্দগুলো আমরা বারবার ধরে শুনে থাকি সেই শব্দগুলোর ব্যাপারে একটু বলে দিই, কারণ এর ব্যাপারে কিছু কিছু প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। যেমন প্রথমেই আমি বলবো জেপিসি। জেপিসি কথাটার মানে হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। জেপিসির ব্যাপারে বারবার আন্দোলন হয়, লোকসভা উত্তাল হয়ে সংসদ উত্তাল বলে আমরা খবরে দেখি। আসলে জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। মানে কোনো একটা বিষয়, যেমন রাফাল বলে যে আমাদের যুদ্ধ বিমান কেনা হয়েছিল, সেই কেনার সময় নাকি দুর্নীতি হয়েছিল বলে যারা অভিযোগ করেছিল, তারা বারবার দাবি করেছিল যে জেপিসি করতে হবে। জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিশন করতে হবে। হতে পারে সরকার তো আমার, কিন্তু এই যে টোটাল আমাদের এমপিসরা আছে, এমপিদেরকে নিয়ে, রাজ্যসভা লোকসভা এমপিদেরকে নিয়ে একটা কমিটি গঠন করো যারা জাজ করবে, কোনো সিবিআই ইডি না, যারা জাজ করবে ডিরেক্টলি গিয়ে যে এটা ঠিক করা হয়েছে কিনা, চুক্তিটা ঠিক মতন হয়েছিল কিনা। এই ধরনের কেসে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করা হয়। ঠিক আছে, জেপিসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, স্ট্যান্ডিং কমিটি। এই কথাটা শুনে থাকি আমরা। স্ট্যান্ডিং কমিটি অ্যাকচুয়ালি যখন লোকসভা গঠন হয় না, লোকসভা ভোটের পরে, তখনই এই স্ট্যান্ডিং কমিটি তৈরি হয়ে যায়। কেন তৈরি হয়ে যায়? এই স্ট্যান্ডিং কমিটি হচ্ছে, ধরো রেল বিষয়ে রেল মন্ত্রী তো থাকছে, তার প্রতিমন্ত্রী থাকতে পারে, তার সচিব থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও যে কোনো মন্ত্রিসভা লোকসভার কাছে দায়বদ্ধ হয়। অবশ্যই তাকে তার অ্যাকাউন্টেবিলিটি আছে, লোকসভার কাছে তাকে প্রমাণ করতে হবে যে সে ঠিক ছিল, সে ভুল ছিল না, এটা তার অ্যাকাউন্টেবিলিটি। সেই জন্যে লোকসভার থেকেও কিছু ইয়ে নিয়ে, মানে এমপি নিয়ে, একটা লোকসভা এবং রাজ্যসভা দুটো থেকেই এমপি নিয়ে স্ট্যান্ডিং কমিটি তৈরি করা হয়। তোমাকে অনেক সময় প্রশ্ন করবে স্ট্যান্ডিং কমিটির কারা সদস্য হয়, লোকসভা এবং রাজ্যসভা এমপিরা এর সদস্য হয়। ঠিক আছে, এই স্ট্যান্ডিং কমিটি বিভিন্ন বিষয়ে তারা একটা টাইম মিট করে বিভিন্ন ব্যাপারে চিন্তা ভাবনা করে। আমাদের অনেক বিষয় আছে, যেমন ফিনান্সের ব্যাপারে আছে, হ্যাঁ, তারপরে আমাদের রেলের ব্যাপারে আছে, আমাদের বৈদেশিক মন্ত্রকের ব্যাপারে আছে, বৈদেশিক যা চুক্তি টুক্তি হয় তার উপরে এই স্ট্যান্ডিং কমিটি কাজ করে। এই সমস্ত বিষয় স্ট্যান্ডিং কমিটি থাকে। নেক্সট, যদি বাজেটের কথা বলি, বাজেট কথাটাও আমরা সংসদের ক্ষেত্রে অনেক শুনেছি। সেটা হচ্ছে কি, প্রথমত বাজেট শুনেছি কোথায়? আগে ছিল রেল বাজেট এবং
নর্মাল সাধারণ বাজেট, ঠিক আছে? এখন দুটোকে মার্জ করে দেওয়া হয়েছে। এখন আর আলাদা করে রেল বাজেট স্থাপন হয় না এবং বাজেটের সময় অনেক ধরনের পরিবর্তন এসেছে। নির্মলা সীতারামন যবে থেকে আমাদের ফিনান্স মিনিস্টার হয়েছেন তবে থেকে কিছু কিছু বাজেটের পরিবর্তন এসেছে, ঠিক আছে? ব্যাগ অ্যাটাচি নিয়ে যেতেন, এখন খাতা নিয়ে যান, এরকম ধরনের কিছু কিছু পরিবর্তন এসেছে। আসল পরিবর্তন কি এসেছে সেটা পরের বিচার্য বিষয়, কিন্তু মেন বিষয় হচ্ছে এই বাজেটের মেন পরিবর্তনটা দেখা গেছে। বাজেট আগে দুটো ছিল, এখন সেখান থেকে বাজেট একটা হয়ে গেছে। আগে ছিল রেল বাজেট এবং সাধারণ বাজেট, জেনারেল বাজেট যেটা, এখন হয়েছে দুটো একসঙ্গে মার্জ করে রেল এবং জেনারেল বাজেট, ঠিক আছে? নেক্সট, জিরো আওয়ার। এই কথাটা তো আমরা শুনেই থাকি, অনেক সময় বুঝতে পারি না। অনেক সময় স্কুলের ক্ষেত্রে যারা স্কুলে পড়াশোনা করো তারা এই জিরো আওয়ার কথাটা শুনেছো, অ্যাকচুয়ালি মিনিংটা ওরকম টাইপেরই। জিরো আওয়ার মানে, জিরো মানে কি? নাথিং, নাল, নাল অ্যান্ড ভয়েড। মানে কি ব্যাপারটা কি আসলে? জিরো মানে হচ্ছে যেটা শিডিউল নেই। ধরো আজকে আমার ক্লাসের কথা আছে 8টা অবধি, আমার ক্লাস 7টায় শেষ হয়ে গেল কি 7:30টায় শেষ হয়ে গেল, তো আধ ঘন্টা আমি কি করব? হ্যাঁ, তুমি বসে রয়েছো, আমিও বসে রয়েছি, আধ ঘন্টা কি করব? গল্প করব যে তুই কেমন আছিস বল, খেয়েছিস কি বল, করে বল। সেই গল্প করার সুযোগ সময় আমাদের আর আছে? আমাদের আর নেই না, সিধে সংক্রান্তি আমাদের। তো এই আধ ঘন্টা আমরা কি করব? কোশ্চেন আনসারিং করব। কিছু প্রশ্ন থাকবে, কিছু উত্তর থাকবে, যদি না থাকে তাহলে হ্যাঁ থাকবে। কিছু প্রশ্ন থাকবে, কিছু উত্তর থাকবে, সেই প্রশ্ন উত্তর পর্বটা করা হয়, এইটাকে হচ্ছে জিরো আওয়ার বলি আমরা, ঠিক আছে? বুঝা গেছে? আর তারপরে আসে স্টার্ট কোশ্চেন। স্টার্ট কোশ্চেন মানে হচ্ছে অনেক সময় কোনো কোনো এমপি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নগুলো কি হয়, দুরকম ভাবে ভাগ করা হয়। আগে থেকে লিখে জমা দিতে হয়, ঠিক আছে? যে আমি এই প্রশ্ন করবো, এরকম না তুমি ভাবছো যে হঠাৎ করে কোনো একটা এমপি উঠে গেল। অনেক সময় তুমি সেশন দেখেছো টিভিতে, একটা এমপি উঠে গেল, উঠে যে কথা বলছেন, তার মানে এরকম না যে তিনি কথা বলতে পারেন। তিনি কথা বলতে পারেন কিছু কিছু বিতর্কের বিষয়ে। আসল ব্যাপারটা হয় কি, তাকে এই প্রশ্নগুলো আগে থেকে লিখে দিতে হয়। লেখাটা দুরকম ভাবে লিখতে হয়, একটা হচ্ছে স্টার মার্ক করে দিতে হয়, আর একটা হচ্ছে স্টার মার্ক থাকে না। স্টার মার্ক করে দেওয়ার মানে হচ্ছে তার উত্তর লিখিতভাবেই দিতে হবে। তুমি যাই করো উত্তরটা কিন্তু লিখিতভাবে দিতে হবে। তো দিস ইজ স্টার্ট কোশ্চেন। আর নেক্সট হচ্ছে ইমপিচমেন্ট। এই কথাটা আমি আলাদা করে রেখেছি, তার কারণ হচ্ছে ইমপিচমেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কারণ এই যে সমস্ত জিনিসপত্র আছে না, এই সমস্ত জিনিসপত্র যারা নিয়ন্ত্রণ করে, ধরো রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হ্যাঁ, হাইকোর্টের বিচারপতি, এই সমস্ত বিচারপতিদের পদগুলোর অ্যাকচুয়ালি এদের কি কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই? এরা কি ভুল করে যেতে পারে? বলছে না, এদের অ্যাকাউন্টেবিলিটি আছে। ভুল এরা করতে পারে, কিন্তু ভুল করলে এদেরকে অপসারণের একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইমপিচমেন্ট। আর এই ইমপিচমেন্ট অ্যাকচুয়ালি প্রয়োজন হচ্ছে 2/3 মেজরিটি। এটাকে স্পেশাল মেজরিটি বলা হয়। 2/3 মেজরিটি মানে একটা সভায় সেই মুহূর্তে যতজন আছে, ধরো 543 জন আমার সদস্য সংখ্যা, কিন্তু সেই দিন এখানে রয়েছে আমার টোটাল ধরতে পারি 450 জন প্রেজেন্ট রয়েছে সেই মুহূর্তে। তো 450 জনের 2/3, 300 জন। 300 জন যদি এই পক্ষে মতামত দেয় যে না, একে ইমপিচ করা হতে পারে, প্রসেস শুরু হয়ে যাবে ইমপিচমেন্টের, ঠিক আছে? মানে নিন্দা প্রস্তাব গ্রহণ করে তার বিতাড়নের পথ প্রশস্ত করা। এটা হয় অনেক সময়, আমাদের ভারতবর্ষের ইতিহাসে আছে বেশ কিছু বিচারপতির ক্ষেত্রে ইমপিচমেন্ট প্রক্রিয়া হয়েছে। কিন্তু ওই যে বললাম, ইটস আ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক। তার কারণ হচ্ছে 2/3 মেজরিটি দরকার। 2/3 মেজরিটি মানে বুঝতে পারছো, আগে ছিল কি 1/2, 1/2 মানে 50%, 2/3 মানে 66%-এর বেশি। এরা ভারতবর্ষের ক্ষেত্রে একটু চাপের ব্যাপার না এত মেজরিটি তৈরি করা। যাকগে, তো এই ছিল আমাদের লোকসভা এবং রাজ্যসভা। এর কিছু ছোট ছোট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা তোমরা প্রায় অনেকেই জানো। সেটা হচ্ছে এই যে বাঙালি স্পিকার, আমাদের লোকসভার বাঙালি স্পিকার হয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। একটা উল্লেখযোগ্য নাম, মারা গেছেন বর্তমানে। সোমনাথ চট্টোপাধ্যায় বোলপুরের সাংসদ ছিলেন দীর্ঘদিন, এবং এই সোমনাথ চট্টোপাধ্যায় যিনি যাদবপুরের সাংসদ ছিলেন, যাকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সাংসদ হয়েছিলেন, সেই সোমনাথ চট্টোপাধ্যায় তিনি একজন বিখ্যাত আইনজীবী, বাঙালি স্পিকার হিসাবে দীর্ঘদিন স্পিকারের পদ সামলেছেন। দ্বিতীয় হচ্ছে বর্তমানে কে স্পিকার আছেন লোকসভাতে, বর্তমানে স্পিকার আছে ওম বিড়লা। ওম বিড়লা তিনি বর্তমান গত সেশনেও ছিলেন, আবার এবারেও আছেন ওম বিড়লা। আর রাজ্যসভার যে চেয়ারম্যান তিনি হন উপরাষ্ট্রপতি, যিনি তিনি রাজ্যসভার চেয়ারম্যান, তিনি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। এখন বর্তমানে এইটা আমাদের একটা ইনফরমেশন। তো এখানে আমাদের প্রশ্ন কিরকম আসতে পারে যদি আমি এটাকে একটু ডিটেলসে লক্ষ্য করি, তোমাকে প্রশ্ন আসতে পারে সবচেয়ে বেশি লোকসভার আসন কোন রাজ্য থেকে আছে? স্বাভাবিক উত্তর উত্তরপ্রদেশ।
এখানে প্রশ্ন হতে পারে যে সবচেয়ে বেশি লোকসভার আসন কোন রাজ্য থেকে আছে, সেটা হতে পারে। পশ্চিমবঙ্গের লোকসভায় রাজ্যসভার আসন কটা, সেটা হতে পারে। এবং এটা হতে পারে যে রাজ্যসভায় যে মোট 250 জন সদস্য আছে তার মধ্যে কতজন রাষ্ট্রপতি মনোনীত, এটা হতে পারে প্রশ্ন। এটা হতে পারে প্রশ্ন যে ইমপিচমেন্ট প্রক্রিয়া কি, মানে কয়েকটা জিনিস দিয়ে দিতে পারে যে সেটাকে কোনটাকে ইমপিচমেন্ট বলে সেটা বলে দিতে পারে। হতে পারে জয়েন্ট পার্লামেন্টারি কমিশন সম্পর্কে দুটো ইনফরমেশন দিয়ে দিল, এটা কি সত্যি, এটা কি সত্যি, এটা কি সত্যি, এরকম করে আসতে পারে। ঠিক আছে, তো নেক্সট আমরা পরের যেটাই যাব সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন। এই সংবিধান যখন তৈরি হয়েছে তারপর থেকে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন হয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেটা আমি লিখেছি এখানে। ফার্স্ট 42তম সংশোধন, 42তম সংশোধন, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সবগুলোরই কিন্তু এই সংশোধনকে বলা হয় ইংরেজিতে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, তো 42তম সংশোধনটা কি ছিল? ভারতবর্ষের 42তম সংশোধন 1976 সালে আসে, 1976। এতে ভারতবর্ষে যোগ হয় সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি। তোমরা যে কোনো ধরনের বই খুলে নেবে যেগুলো আমাদের পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে চলে, যে কোনো ধরনের বই, অনার্সের লেভেলের বই, এইচএস লেভেলের বই, মাধ্যমিক লেভেলের বই, ফার্স্ট পাতা উল্টালেই দেখবে লেখা আছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। সেখানে তুমি এই তিনটে ওয়ার্ড লক্ষ্য করতে পারবে, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক। ঠিক আছে, তো ডেমোক্রেটিকটা আগেই ছিল, পরবর্তীকালে যোগ হয়েছিল সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি। এই তিনটে শব্দ আলাদা করে যোগ করতে হয়েছিল। এই যোগ করাটা খুব একটা সহজ জিনিস না, শব্দ ইচ্ছা করলেই যোগ করা যায় না। এই সেকুলার শব্দ যোগ করা নিয়ে এখন প্রচুর আন্দোলন হচ্ছে। ওই সেকুলার কেন যোগ করা হয়েছে, সেকুলার কেন যোগ করা হয়েছে, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, এই শব্দটা কেন যোগ করা হয়েছে, এই নিয়ে প্রচুর আন্দোলন। কারণ একবার যদি সংবিধানে এই শব্দ যোগ হয়ে যায় তাহলে অনেকের অনেক রকম অধিকার বেড়ে যায়, অনেকের অনেক রকম অধিকার কমে যায়। বদমাইশদের অধিকার কমে, ভালো লোকেদের অধিকার বাড়ে। ঠিক, নেক্সট 73 মানে হচ্ছে 73rd, 73তম, এটা হচ্ছে পঞ্চায়েত আইন। অনেক ধরনের পঞ্চায়েত ব্যবস্থা চালু আছে ভারতবর্ষে। ঠিক আছে, তুমি বুঝতেই পারবে, কারণ তুমি ধরো পঞ্চায়েতের সিরিজ বেরিয়েছে, পঞ্চায়েত সিরিজ। পঞ্চায়েত সিরিজে তুমি পঞ্চায়েত প্রধান দেখেছো, তোমার গ্রামেতেও যদি থাকে তুমি পঞ্চায়েতের প্রধান দেখবে, কিন্তু কোনো কোনো গ্রামে আবার দেখবে সরপঞ্চ। ঠিক আছে, ভারতবর্ষের এই পঞ্চায়েতের আইনটা পরবর্তীকালে আসে। প্রথমত বহু ধরনের বিবিধ বিষয় ছিল আগে। ঠিক আছে, পঞ্চায়েত মানে একদম গ্রামীণ লেভেলে লোকাল গভর্নমেন্ট। ঠিক আছে, পঞ্চায়েতের কাছে মানে এমন এমন গ্রাম আছে সেখানে থানা থেকে পুলিশ যেতে যেতে যা কিছু হয়ে যাবে। ফলে কি হয়, পঞ্চায়েতের যাবতীয় জিনিসপত্র নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার, একটা স্থানীয় প্রশাসন দরকার। সেই উদ্দেশ্যেই পঞ্চায়েত আইন প্রণয়ন হয় এবং পঞ্চায়েতের নির্বাচন হয়। এই পঞ্চায়েত নির্বাচন সাধারণভাবে ত্রিস্তরীয় হয়, তিনটে স্তর থাকে পঞ্চায়েতের। প্রাথমিক একদম সেই নিচের স্তরটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, তারপরের স্তরটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি, আর তার উপরের স্তরটাকে বলা হয় জেলা পরিষদ বা জেলা পরিষদও বলে। এই তিনটে স্তরে সাধারণভাবে পঞ্চায়েত নির্বাচন হয়। ঠিক আছে, এই পঞ্চায়েত আইনটা রয়েছে 73তম সংশোধনীতে। আর 74তম সংশোধনীতে রয়েছে পৌরসভার আইন। পৌরসভার আইন মানে অ্যাকচুয়ালি পৌরসভা বা দুটো ভাগে বিভক্ত, একটাকে বলা হয় পৌরসভা মানে মিউনিসিপ্যালিটি, আর একটাকে বলা হয় কর্পোরেশন। যখন ওয়ার্ডের সংখ্যা মানে অ্যাকচুয়ালি জনসংখ্যা যখন খুব বেশি হয় তখন আমরা ধরে নিই যে সেই এলাকাটা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন। মানে আমি যদি এক্সাম্পল বলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বুঝতে সুবিধা হবে তোমাদের। আমি যদি এক্সাম্পল ধরে নিই যে কলকাতা হচ্ছে একটা কর্পোরেশন। ঠিক, আর তার পাশের দিকে যদি আমি চলে আসি, এইদিকে চলে যদি আরেকটু এগিয়ে যাই তাহলে বারাসাত হচ্ছে মিউনিসিপ্যালিটি। বারাসাত মিউনিসিপ্যালিটি, আরামবাগ মিউনিসিপ্যালিটি আছে, কোচবিহার মিউনিসিপ্যালিটি আছে। মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে তার টাকা পয়সা কে দেবে, কিছুটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেবে। আর কর্পোরেশন মানে হচ্ছে তার টাকা পয়সা সে নিজের থেকেই তুলবে। হ্যাঁ, এখন তো অনেকগুলো কর্পোরেশন হয়ে গেছে, এখন কলকাতা কর্পোরেশন আছে, বিধাননগর কর্পোরেশন আছে, হাওড়া কর্পোরেশন আছে, এরকম অনেকগুলো কর্পোরেশন তৈরি হয়ে গেছে। যাকগে, এর দুটো অংশ, একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি আর একটা পৌরসভা বলি, একটা পৌর আর একটাকে বলা হয় পুর। এছাড়াও আরো কিছু কিছু আছে যেগুলো এর মধ্যে ঠিক আসে না, কিন্তু এই আইনের অন্তর্গতই, সেটাকে আমরা বলি ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট মানে হচ্ছে যে জায়গায় সেনারা থাকে, তাদের সেনা বা সেনাদের আত্মীয় স্বজন পরিবার যারা যেখানে থাকে, তারা সমস্ত কিছু মিলে সেই অংশটাই তারাই শাসনটা
শাসন ক্ষমতাটাকে মেনটেন করে। শাসন ক্ষমতা কিছু না, তাদের মধ্যে নর্মাল যে ডেলি যে অভিযোগগুলো বা ডেলি যে সার্ভিসগুলো সেগুলো তো দিতে হবে, যেমন গার্বেজ পরিষ্কার করতে হবে, জল দিতে হবে, লাইট দিতে হবে, এই সব জিনিসগুলো তো করতে হবে। এইগুলোই মেনটেন করে এরা, ঠিক আছে। পৌরসভা, ক্যান্টনমেন্ট, পুরসভা। এরপরে আসে অন্যতম গুরুত্বপূর্ণ 2002 সালে পাস হওয়া, 2002 সালে প্রথম পাস হওয়া শিক্ষার অধিকার আইন, 86তম, 86তম শিক্ষার অধিকার। এই শিক্ষার অধিকারের জন্যেই আমাদের পরবর্তী যেটা আসছে না, পরবর্তী কি আসছে, পরবর্তী পরীক্ষা আপার প্রাইমারি, তাই না? আপার প্রাইমারি পরীক্ষাটা আসছে, ওটা আরো গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে দিতে হবে। সেইটাই এতদিনে আপার প্রাইমারি নাম হয়ে এবং এত গুরুত্ব পেয়েছে, এই আইনটার বলে শিক্ষার অধিকার আইন। মানে ক্লাস 8 অবধি যে কোনো বাচ্চাকে শিক্ষা দিতেই হবে, এবং সে যে বয়সে আছে সেই বয়সেই তার শিক্ষা দিতে হবে। আমি মনে করে ইচ্ছা করে করতে পারি না যে তাকে আমি বাদ দিয়ে দিলাম, বা তাকে তুই পাস করতে পারিস নি, মানে তুই পড়তে পারিস নি, তোর বয়স হয়ে গেছে 13 বছর, যা ওয়ানে ভর্তি হয়, এটা বলতে পারি না। তার বয়স অনুপাতে সে যে ক্লাসে ভর্তি হবে সেই ক্লাসেই তাকে ভর্তি করা উচিত, ঠিক আছে। এইটা হচ্ছে শিক্ষার অধিকার আইন, 2002 সালে এসেছে, 86তম এটা সংশোধন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটাকে মনে রাখা হচ্ছে 101তম। আমরা চাঁদা টাদা দিই না, 101 টাকা, 101, হ্যাঁ, সেরকম এই টাকা পয়সা চাঁদারই কেস, এটা হচ্ছে সরকারি চাঁদা, জিএসটি, তাই না? এটা হচ্ছে 101 জিএসটি আইন, মানে এটা সরকারি চাঁদা, জিএসটি দিতে হবে। তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর 103 এটা লেটেস্ট হয়েছে একটা, এটা একটা রিজার্ভেশনের ব্যাপারে তো আমরা জানি, এসসি এসটি ওবিসি এদের একটা রিজার্ভেশন ছিলই আমাদের এখানে, পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, এদের একটা রিজার্ভেশন ছিলই। তার সাথে সাথে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে, কারণ বহু গরিব ঘরের ছেলে আছে যারা জেনারেল ক্যাটেগরিতে পড়ে, এত গরিব ঘরের ছেলে তারা পড়াশোনা করতে পারে না, পড়াশোনা করার ঠিক মতন সুযোগ পেয়ে ওঠে না, বা অর্থের জন্য করতে পারে না, তাদের একটা রিজার্ভেশন, ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডব্লিউএস, 10% রিজার্ভেশন, এটা একটা আইন পাস করে 103তম অ্যামেন্ডমেন্ট এটা পাস করানো হয়েছিল, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী, এটা আমরা জানলাম, যেগুলোর থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসতে পারে, সেটার ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করছি পরে। এরপরে কিছু সাংবিধানিক সংস্থা এবং পদের ব্যাপারে আমি জানবো। প্রথমেই আসছি নীতি আয়োগ। নীতি আয়োগের মিটিং বারবার ধরে হয়, ঠিক আছে। আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে, প্রধানমন্ত্রী চেয়ারপারসনের, মুখ্যমন্ত্রীদের থাকার কথা, অনেক সময় ফিনান্স মিনিস্টারদের থাকার কথা। বিভিন্ন কারণে এই নীতি আয়োগের বৈঠক গুরুত্বপূর্ণ, কারণ অ্যাকচুয়ালি কি হয়, কত টাকা কোন রাজ্য কিভাবে পাবে, কোন কোন নতুন কাজ হবে বড় কিছু, সেইটাই এই নীতি আয়োগ করে। অ্যাকচুয়ালি নীতি আয়োগ হচ্ছে প্ল্যানিং কমিশনের উত্তরসূরি। আগে ছিল এটার নাম প্ল্যানিং কমিশন, সেইটাকে বদলে দিয়ে এখানে নতুন তৈরি করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। অনেক সময় দেখা যায় নীতি মানে লোকজন ভাবে নীতি, ন্যায়, চাণক্য নীতি, সেই নীতি, নীতি মানে অ্যাকচুয়ালি কিছুই না। নীতি মানে ন্যাশনাল ইনস্টিটিউশন ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এই চারটে নিয়ে তৈরি হয়েছে নীতি আয়োগ, ঠিক আছে। এটা সাংবিধানিক একটা পদ, এটা প্ল্যানিং কমিশন থেকে এসেছে, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে তোমরা। নেক্সট নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আগেই বলেছি, নির্বাচন কমিশন এমন একটা সংবিধান স্বীকৃত পদ যে এই নির্বাচন কমিশনার হবে। এখন অ্যাকচুয়ালি 3জন নির্বাচন কমিশনার করা হয়, তার মধ্যে একজন চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে। আর বাকি দুজন তাকে অ্যাসিস্ট করার জন্য থাকে, তারাও নির্বাচন কমিশনার নামেই থাকে, তাদের মধ্যে থেকে পরবর্তীকালে একজন আবার চিফ হয়। তো যাই হোক, এই নির্বাচন কমিশন এমন একটা বিষয় যে ভারতবর্ষের শাসন ক্ষমতা কার কাছে থাকবে সেইটা টোটালি নির্ভর করে এই নির্বাচন কমিশনের উপরে। নির্বাচন কমিশন কেমন করে ভোট করাচ্ছে তার উপর নির্ভর করে। এখন ইদানিংকালে যেহেতু এসআইআর চলছে, ভোটার তালিকা সংশোধনের একটা ব্যাপার স্যাপার চলছে, সেই জন্যই নির্বাচন কমিশন বারবার খবরে আসছে এবং বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা তার জানতে পারছি। কখনো নেটে দেখতে পাচ্ছি রাহুল গান্ধী মিটিং করছে, কখনো সেই নির্বাচন কমিশনার ডিরেক্টলি নিজে মিটিং করছে। যাই হোক, এই নির্বাচন কমিশনারের এই যে নির্বাচন, অ্যাকচুয়ালি সাংবিধানিক পদগুলোর নির্বাচনটা না একটা বিশেষ প্রক্রিয়ায় হয়, মানে এটাকে নিরপেক্ষ রাখার জন্যে এখানে প্রধানমন্ত্রী একটা পদ অলঙ্কার করেন, মানে প্রধানমন্ত্রী একজন ব্যক্তি হন, বিরোধী দলনেতা একজন ব্যক্তি হন, যেটা এখন রাহুল গান্ধী যে পদে আছেন, আর একটা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার মানে 3জনের একটা কমিটি ছিল। সেই কমিটিতে কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল লিডার অফ অপোজিশন, এলওপি বলে, লিডার অফ অপোজিশন পার্টি, আর হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজেআই, এই 3জন ছিল। কিন্তু নতুন আইন তৈরি হয়েছে, আইন তৈরিতে কি হয়েছে, সিজেআই কে এখান থেকে বাদ দেওয়া হয়েছে।
বাদ দিয়ে বলা হয়েছে যে মন্ত্রিসভারই আর একজন প্রধানমন্ত্রী মনোনীত সদস্য থাকবে, ক্যাবিনেট মিনিস্টার। তো ফলে বিরোধীদের বক্তব্য এখন শোনা গেছে যে প্রাইম মিনিস্টার আর ক্যাবিনেট মিনিস্টার যদি একই দলের হয়ে যায়, তার ফলে সেই নির্বাচনটা কি করে নিরপেক্ষ থাকতে পারে। তো যাই হোক, আমাদের জানার কথা হচ্ছে নিরপেক্ষ থাক বা না থাক, পরীক্ষাটা যাতে নিরপেক্ষ থাকে এবং আমরা যাতে পরীক্ষাটায় পাস করতে পারি। চুরি টুরি এখানে করিস না বাবা। তো প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার আর এলওপি, এই তিনজন মিলে তৈরি করছে একটা নতুন কমিটি, যেই কমিটি নিয়োগ করে নির্বাচন কমিশনারকে। ঠিক, এরপরে আসছি আমরা অর্থ কমিশন। অর্থ কমিশন একটা ফিনান্স কমিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এই যে টোটাল জিএসটির টাকা উঠে আসে না, ট্যাক্সের টাকা, ইনকাম ট্যাক্সের টাকা, জিএসটির টাকা, ট্যাক্সের টাকাটা উঠে আসে, সেইটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। এই কেন্দ্রীয় সরকার যেটা নিয়ন্ত্রণ করে, সেই টাকাটা তো রাজ্য থেকে তুলে নিয়ে গেলে রাজ্যকে তো দিতে হবে কিছু না, সেই ভাগটা করে এই অর্থ কমিশন। স্টেট আর সেন্ট্রালের মধ্যে টাকাটা কত পার্সেন্টেজে ভাগ হবে, সেইটাই অর্থ কমিশন ঠিক করে দেয়। ঠিক আছে, নেক্সট, এ তো টাকা তো দেওয়া হলো, রাজ্যকে তো টাকা দিয়ে দিয়েছে, কিন্তু রাজ্য সেই টাকাটা নিয়ে করছে কি? অনেক সময় হয় না, বা কেন্দ্রই বা করছে কি টাকাগুলোকে নিয়ে, এত টাকাগুলোকে নিয়ে? সংবিধান কি তার জন্য কোনো কিছুই রাখেনি যে যে যেমন পারবে টাকাকে লুট করে নিতে পারবে? না, ভারতবর্ষের সংবিধান কিন্তু এত দুর্বল না। ভারতবর্ষের সংবিধানকে দুর্বল করার চেষ্টা হলেও ভারতবর্ষের সংবিধান কিন্তু এত দুর্বল না, কারণ তাকে দিয়ে রেখেছে ক্যাগ নামে একটা পোস্ট, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই পোস্টটার বেতন কিন্তু কেউ দেয় না, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার। ফলে আমি তোমার বেতন বন্ধ করে দেবো, এই ধমকিটা কিন্তু এই ক্যাগের জন্য চলে না। ক্লিয়ার না? এই ধমকিটা এই ক্যাগের জন্য চলে না। তো ক্যাগ কি করে? ক্যাগ সাধারণভাবে অডিট করে। কোন জিনিসের অডিট করে? সেন্ট্রাল এবং স্টেট যত খরচ খরচা করে সমস্ত জিনিসের অডিট করে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ঠিক আছে, লাস্ট আমরা দেখব কিছু কিছু আরো সংস্থা আছে, যেমন সেবি, আরবিআই, সিভিসি। এই সমস্ত যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর যারা প্রধান হয় তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, এবং এই পদগুলো সব সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদ। আর লাস্ট কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলবো, যে পরিবর্তনগুলো আমরা দেখেছি। প্রথম পরিবর্তন হচ্ছে 370 ধারা বাতিল। 370 ধারায় কি ছিল? জম্মু অ্যান্ড কাশ্মীর এর একটা স্টেট ছিল, এই স্টেটের কিছু স্পেশাল গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা যেগুলো অন্য স্টেট ভোগ করতো না, এই স্টেট কিন্তু ভোগ পেত। সেইটাকে বাতিল করা হয়েছে। 370 ধারা বাতিল করে দিয়ে জম্মু কাশ্মীরকে ভেঙে দিয়ে দুটো অংশে ভাগ করে দেওয়া হয়েছে, লাদাখ আর জম্মুকে, যেটাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট 2023 সালে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে, যেটাকে আমরা আগেই বলেছি পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া, নতুন সেন্ট্রাল ভিস্তা। G20 এটা একটা পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যেই রেখেছি, কারণ G20 এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সে যাবে। G20-র মিটিং, G20 মানে গ্রুপ 20, দেশের পৃথিবীর 20টা সবচেয়ে শক্তিশালী যে দেশ আছে, শক্তিশালী তাদের হিসাবে শক্তিশালী যে দেশ আছে, সেই দেশ মিলে যে বৈঠক করে সেটাকে G20 বৈঠক। সেই G20 বৈঠক ভারতবর্ষে আয়োজন হয়েছিল এবং ভারত সভাপতিত্ব করেছিল। নেক্সট, সিএএ, নতুন একটা অ্যাক্ট এসেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, একদম লেটেস্ট, যেটা নিয়ে বিতর্কের কোনো মানে কি বলবো, বিতর্কের পর বিতর্ক, বিতর্কের পর বিতর্ক, অনেক ধরনের কটাক্ষ এর সঙ্গে জড়িত আছে। এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে ভারতবর্ষের কে সিটিজেন হবে, সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে সিএএ। নামটা জেনে রাখার জন্য বলা, এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। এটা এনআরসি আগেই বলেছে যে ক্রোনোলজি তো সমঝে না, তো সিএএ এনআরসি, ঠিক আছে না? আর তুমি তো নামগুলো ভালো করে বুঝে নাও না, ঠিক আছে? এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, এটা আসামের জন্য অ্যাপ্লিকেবল হয়েছে, এখন সারা দেশের জন্য হয়নি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড যেটা ছিল, সেটা এখন নতুন করে বদলে গিয়ে হয়েছে ভারতীয় দণ্ডবিধি। ভারতীয় দণ্ডবিধি না, ভারতীয় ন্যায় সংহিতা। এটার নাম হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। ঠিক, তাহলে এই আমরা সমস্ত বিষয়গুলো পড়লাম। আমার মনে হয় এইটাই আমাদের ভারতীয় প্রশাসন এবং ভারতীয় প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানার ব্যাপার। এই টোটাল জিনিসটা যদি তোমরা
স্ক্রিনশটও রেখে দাও, আমার মনে হয় তোমাদের কাজগুলো মিটে যাবে। এরপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা পরবর্তীকালে একের পর এক আলোচনা করতে পারি। মানে মেন যেটা বলতে চাইলাম, যেটা ফোকাস করতে চাইলাম, সেটা হচ্ছে ভারতীয় সংবিধান একটা বড় সংবিধান, যেটা ভারতবর্ষের প্রশাসনের মূল ভিত্তি। সেখান থেকে কোন কোন অংশগুলো আমরা পড়ব, কোন কোন অংশগুলো বাদ দেব, সেটার ব্যাপারে টোটাল আমরা ডিসকাস করলাম। ঠিক আছে, আমরা সেগুলোর ব্যাপারে যদি কিছু প্রশ্ন আমি এখানে যদি বলি তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে প্রশ্নগুলো কিছু লিখেছি, যদি একটু দেখতে পারো তাহলে বুঝতে পারবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা আসে কোন রাষ্ট্র থেকে আর কি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। তো কোন জায়গা থেকে আসে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? অবভিয়াসলি তোমার মনে হচ্ছে, নিশ্চয়ই একটু সময় নিয়ে নাও, কোন জায়গা থেকে আসে? যুক্তরাষ্ট্র। কততম সংশোধনী দ্বারা জিএসটি আইন লাগু হয়? আমি বলেছিলাম জিএসটি আইন মানে হচ্ছে কি, চাঁদা, সরকারি চাঁদা। আর চাঁদা কেমন হয়? 101 টাকা, 1001 টাকা, সেরকম না। তো 101 হচ্ছে জিএসটি আইন লাগু, তাই না? নীতি আয়োগের নীতি শব্দের অর্থ কি? নীতি শব্দের অর্থ হচ্ছে নিয়ম, প্রচেষ্টা, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর টেকনিক্যাল ইন্ডিয়া। তো স্বাভাবিকভাবে কোনটা উত্তর হবে? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ভারতের ন্যায় সংহিতা আগে কি ছিল? ইন্ডিয়ান পুলিশ কোড, ইন্ডিয়ান পাবলিক কোড, ইন্ডিয়ান পেনাল্টি কোড, ইন্ডিয়ান পেনাল কোড, কোনটা আছে? তো স্বাভাবিকভাবে তোমরা বলতে পারো উত্তরটা কোনটা হবে? ইন্ডিয়ান পেনাল কোড। ভারতবর্ষের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি? আমরা সবই আলোচনা করেছি। বোম্বে হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। এখানে একটা মজার জিনিস বলে রাখি, আমি লিখেছি বোম্বে হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। চারটে জায়গারই কিন্তু নাম বদলে গেছে, ঠিক আছে? বোম্বের হাইকোর্ট হয়ে গেছে, বোম্বে জায়গাটার নাম হয়ে গেছে মুম্বাই, এলাহাবাদের নাম হয়ে গেছে প্রয়াগরাজ, মাদ্রাজের নাম হয়ে গেছে চেন্নাই, আর ক্যালকাটা ছিল, ক্যালকাটার নাম হয়ে গেছে কলকাতা। তো যাই হোক, বাংলায় নামটা কলকাতায় আছে। তো কিন্তু এইগুলোর নাম বদলায়নি। মনে রাখতে হয়, যখন নাম বদলায় না, আগের যে ইনস্টিটিউশন তার নাম সাধারণভাবে বদলায় না। যেমন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আজও কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? মাদ্রাজ আইআইটি আজও কিন্তু আইআইটি ম্যাড্রাস নামেই আছে, আইআইটি বোম্বে নামেই আছে, আইআইটি মুম্বাই হয়ে যায়নি। তো এটা মাথায় রাখতে হবে। তো সবচেয়ে বড় হাইকোর্ট কোনটা? সবচেয়ে বড় হাইকোর্ট হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। এর বিচারপতি সংখ্যা কত আছে? 160 জন, 160। তো ঠিক আছে, তো এটা ছিল আজকের বিষয়। এর বিষয়ের উপর কিছু প্রশ্ন আমি এখানেই ডিসকাস করলাম। কিছু প্রশ্ন নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে, কিছু পিডিএফও পেয়ে যাবে। তো তোমরা বলবে যে কি সমস্যা আছে, বা তোমাদের যা কিছু জানার বিষয় যে কি আছে, সেগুলো বলার চেষ্টা করব। আমার মনে হয় সংবিধানের উপর, ভারতীয় প্রশাসনের উপর এইগুলো পড়লে তোমাদের সংবিধান সংক্রান্ত কোনো উত্তর আর আটকাবে না। ঠিক আছে, ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরে আবার দেখা হবে তোমাদের সাথে। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, বলো। বলছি মানে এটা কোন বইয়ের পিডিএফ? এটা পিডিএফ আমার মানে তৈরি বুক? করা, বইয়ের না। ও, মানে এটা কোনো আমার, বই কিনতে হবে স্যার? দেখো বই কিনতে হবে বলতে কি, বই কিনলে তো ভালোই, কিন্তু বই কিনলে অনেকটা জিনিস তুমি পাবে একসাথে, অনেকটা লেখা আছে বইয়ে, তাই না? কোনটা পড়তে হবে সেটা তুমি ক্লাস ফলো করলে বুঝতে পারবে। তবে হ্যাঁ, বই একটা কিনতে পারো। বই একটা আমি দেখছিলাম, টেকনো ইন্ডিয়ার একটা বই পাবলিশ করেছে, টেকনো ইন্ডিয়া, ঠিক আছে? ওই বইটা দেখছিলাম, ভালো, মানে জয়দীপ চক্রবর্তীর লেখা। বইটা দেখছিলাম, মোটামুটি অনেকটা কাভার করেছে, প্রিসাইজ ওয়েতে কাভার করেছে, ঠিক আছে? ভালো বইটা, ওইটা কিনতে পারো। টেকনো ইন্ডিয়া? টেকনো ইন্ডিয়া পাবলিকেশনস, মানে ওখানে লেখা আছে তো ওয়েস্ট বেঙ্গল এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, কিন্তু পাবলিকেশনটা হচ্ছে টেকনো ইন্ডিয়া, ঠিক আছে? জয়দীপ চক্রবর্তীর লেখা। ওই বইটা দেখলাম, রিভিউর জন্য দিয়েছিল, বইটা ভালো দেখলাম, ঠিক আছে? ওইটা কিনতে পারো। আমার মনে হয় যে তুমি যদি ক্লাসগুলো ফলো করো না, এই যে এইগুলো যদি তুমি রেখে দাও, স্ক্রিনশটও রেখে দাও না, আমার মনে হয় বই লাগবে না এরপরে আর, আমার মনে হয়। ঠিক আছে, এবারে কি, যত পড়বে তত বাড়বে, গার্ডার যত বাড়াবে তত বাড়তে থাকবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।